হ্যালো এভরিওয়ান, মেডি ফিজিক্স ক্লাসে সকলকে স্বাগত। আমাদের সিরিজে আমরা মেডিকেল অনুযায়ী ফিজিক্সের প্রত্যেকটা চ্যাপ্টারে মেইন বই দাগানো যে লাইনগুলো আছে সেগুলো ভালোভাবে পড়া ট্রাই করব এবং একই সাথে আমরা অনুশীলনী এমসিকিউ সলভ করব। তোমরা সবাই জানো মেডিকেলে শুধুমাত্র মেইন বইয়ের দাগানো লাইনগুলো ফিজিক্সের জন্য এবং অনুশীলনী এমসিকিউগুলো যদি ভালোভাবে পড়া যায় সেখান থেকেই 20টা প্রশ্ন আমাদের কমন আসে। কিন্তু শুধুমাত্র প্রিসাইসলি কোনটা আমাদের পড়তে হবে কোনটা পড়তে হবে না এবং কিভাবে ট্রিক্স এন্ড টিপসের সহায়তা আমরা মনে রাখতে পারি সেগুলা অনেকে ভালোভাবে না জানার কারণে কিন্তু আমরা ফিজিক্সে একটা ভালো একটা নাম্বার ক্যারি করতে পারি না। ওকে, তো আমাদের এই সিরিজে আমরা প্রথমে মেইন বইয়ের যে দাগানো লাইনগুলো আছে সেগুলো পড়বো এবং একই সাথে আমরা অনুশীলনী এমসিকিউগুলোও সলভ করবো। চাইলে তোমরা ভার্সিটিতে যারা এক্সাম দিবা তারাও ক্লাসটা করতে পারো, কারণ ভার্সিটিতেও কিন্তু আমাদের মেইন বইয়ের যে দাগানো লাইনগুলো আছে সেগুলো থেকেও প্রশ্ন এসে থাকে। ওকে, তো এই ভিডিওতে আমরা স্থির তড়িতের অধ্যায়টার প্রথম থেকে শেষ পর্যন্ত যা কিছু আমাদের প্রয়োজন আছে সবকিছু দেখার ট্রাই করব। ওকে, তো কথা না বাড়িয়ে শুরু করা যাক। আচ্ছা, তো স্থির তড়িৎ অধ্যায়টা যখন আমরা পড়তেছি ভাইয়া, সর্বপ্রথম আমাদের এই স্থির তড়িতের মধ্যে আমাদের যে জিনিসটা কাজে লাগে যে আমাদের ইলেকট্রিফিকেশন বলে একটা ব্যাপার আছে। ওকে, তড়িতাহিতকরণ ভাইয়া, এই জিনিসটা কি? আমরা যখন কোনো কিছু একটা ঘর্ষণ হয়, এই ঘর্ষণের ফলে প্রত্যেক বস্তু অন্য আরেকটা বস্তু থেকে একটা কম বেশি আকর্ষণ বা বিকর্ষণ করে থাকে। আমরা জানি একটা বস্তু যখন আমরা ঘষার পর কি করে, যদি কোনো একটা বস্তুর কাছে নিয়ে যাই তখন এটা ইলেকট্রন আদান প্রদানের কারণে আকর্ষণ বা বিকর্ষণের সৃষ্টি হয়। এই যে জিনিসটা এইটাকে আমরা বলতেছি ইলেকট্রিফিকেশন বা তড়িতাহিতকরণ। এই জিনিসটা আবিষ্কার করেন ডক্টর গিলবার্ট। এখান থেকে এই জিনিসটা যদি আমরা পড়তে পারি তাহলে আমাদের হয়ে যাচ্ছে, আর কিছু লাগতেছে না। তার মানে তড়িতাহিতকরণ বা ইলেকট্রিফিকেশন এই জিনিসটা কি সর্বপ্রথম লক্ষ্য করেন সেটা হচ্ছে আমাদের ডক্টর গিলবার্ট। ওকে, সো তারপর যদি আমরা দেখি আমাদের আছে কুলম্বের সূত্র, আমরা সবাই জানি, তাও আমরা একবার ওভারভিউ করে যাব। আছে কুলম্বের সূত্রটাকে ভিয়ে দুটি চার্জের মধ্যকার একটা আকর্ষণ বা বিকর্ষণ বল, যেটা কিনা কয়েকটা বিষয়ের উপর নির্ভর করে। কুলম্বের সূত্র আমরা কি জানি, এটা আবার এখানে লাগতেছে না। সো কয়েকটা বিষয়ের উপর নির্ভর করে। কি বিষয়ের উপর নির্ভর করে? প্রথম হচ্ছে আমাদের চার্জ দুটির পরিমাণ, তারপর হচ্ছে আমাদের চার্জ দুটির মধ্যবর্তী দূরত্ব এবং চার্জ দুটির মধ্যবর্তী মাধ্যম। তাহলে কির উপর নির্ভর করতেছে? তাদের পরিমাণের উপর নির্ভর করতেছে, যে মধ্যবর্তী দূরত্বের উপর নির্ভর করতেছে এবং চার্জ দুটির মাধ্যমের উপর নির্ভর করতেছে। এগুলো আমরা মোটামুটি জানি। আচ্ছা, এগুলো থেকে খুব একটা ইম্পর্টেন্ট না, জাস্ট জেনে রাখলাম। আচ্ছা, তারপর এখন এই যে কুলম্বের সূত্রটা, এটা বিজ্ঞানী কুলম্ব দিয়ে থাকেন 1787 সালে। এটাও খুব একটা ইম্পর্টেন্ট না, তিনি কুলম্বের সূত্র আবিষ্কার করেন, এটা আমরা সবাই জানি। এখান থেকে জাস্ট একটা জিনিস মনে রাখবো, এইটা আমাদের কুলম্বের সূত্র, এইটা শুধুমাত্র আমাদের যে বিন্দু চার্জ আছে এই বিন্দু চার্জের ক্ষেত্রেই প্রযোজ্য। এটা প্রায় মেডিকেল এডমিশন টেস্টে বা অন্যান্য ভর্তি পরীক্ষাও এসে থাকে। তাহলে কুলম্বের সূত্র শুধুমাত্র বিন্দু চার্জের ক্ষেত্রে আমাদের প্রযোজ্য। আচ্ছা, তারপর আছে আমাদের এই যে বিন্দু চার্জ। এখন আমরা যদি এখান থেকে একটু পড়ি যে আহিত বা চার্জিত বস্তুর আকার যখন খুবই ক্ষুদ্র হয় তখন ওই চার্জিত চার্জকে আমরা বলতেছি বিন্দু চার্জ। এখন বিন্দু চার্জ বলতে কি বোঝায়? মানে ওটার আকার খুবই ছোট বা খুবই ক্ষুদ্র, এই জন্যই তো আমরা এটাকে একটা বিন্দুর সাথে কল্পনা করতেছি। এইরকম চার্জের ক্ষেত্রে মূলত আমরা কুলম্বের সূত্র ইউজ করতে পারি। আচ্ছা, এখানে দেখো ভাইয়া কুলম্বের সূত্রটা একটু দেখাইছি। বলতেছে কোন একটা নির্দিষ্ট মাধ্যমে দুটি বিন্দু চার্জের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বলের মান চার্জ দুটির গুণফলের সমানুপাতিক এবং তাদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতে, অনেকটা মহাকর্ষীয় সূত্রের রিপ্লেসমেন্ট তোমরা জানো। এখন এই চার্জ মধ্যবর্তী এই বল চার্জ দুটির মধ্যবর্তী সংযোজক সরলরেখা বরাবর ক্রিয়া করে, এটা আমরা সবাই জানি। যদিও মেডিকেল 13-14-তে এখান থেকেই আমাদের প্রশ্ন আসছে, তো এটা একটু আমরা মনে রাখবো, ভুল করা যাবে না। সহজ জিনিসগুলো কিন্তু আমাদের ভুল করা যাবে না। আচ্ছা, এখন এই যে মহাকর্ষ সূত্রটা, এটা থেকে মূলত এখানে ডেরিভেশনটা দেখাইছে। আমরা জানি মহাকর্ষ সূত্র থেকে যখন সমানুপাতিক চিহ্নটা উঠিয়ে দেই তখন আমাদের একটা চিহ্ন বসাতে হয়, এটা হচ্ছে কি আমাদের কে। এটার মাধ্যমে কি করি আমরা? এটা হচ্ছে কি, এটা ধ্রুবগামী। একই রকম ভাবে আমরা যখন এখানে যে কুলম্বের সূত্রটা আমরা ইউজ করছি তখন এখানে কে এর একটা মান আছে ভাইয়া। এখানে মহাকর্ষের সূত্রের কিন্তু মহাকর্ষ সূত্রের রিপ্লেসমেন্ট ভাইয়া কিভাবে, আমি একটু বলার ট্রাই করি। যে মহাকর্ষ সূত্রে আমরা কি M1 M2 ইউজ করতাম, এখানে Q1 Q2 ইউজ করা হয়েছে আর মধ্যবর্তী দূরত্বটা আমাদের ইউজ করা হয়েছে। আচ্ছা, এই যে এই কুলম্বের সূত্রে আমরা একটা পরাবৈদ্যুতিক ধ্রুবক ইউজ করি, এটার নাম হচ্ছে কে, এবং এটা হচ্ছে একটা সমানুপাতিক ধ্রুবক। এটা হচ্ছে সমানুপাতিক ধ্রুবক। আচ্ছা, তারপর দেখো এই কে আসলে কি, যদি চার্জ দুটি শূন্য মাধ্যমে হয়ে থাকে তখন এসআই পদ্ধতিতে কে = 1/4/ε0। এখানে ε0 কে বলা হয় শূন্য মাধ্যমে আমাদের তড়িৎ ভেদনযোগ্যতা বা পারমিটিভিটি। আমরা জানি যেখান থেকে প্রশ্ন আসে ভাই আমরা জানি সবাই। এখানে কে এর মানটা জাস্ট একটু মনে রাখবো, 8.854 × 10⁻19 নিউটন মিটার স্কয়ার
পার কুলম স্কোয়ার, এটা হচ্ছে কি আমাদের কে এর মান। এবং একই সাথে আমাদের যে আরেকটা আছে 9 × 10⁻19 নিউটন মিটার স্কোয়ার পার কুলম স্কোয়ার, এটা শুধুমাত্র কার মান? এটা হচ্ছে আমাদের যে এপসাইলন নট যেটা আছে, এই এপসাইলন নটের মান। আচ্ছা, এবার যদি আমরা নেক্সট দেখি, এগুলা তোমরা আগে থেকে জানো। এরপর আছো চার্জের একক কি ভাইয়া? চার্জের এসআই একক হচ্ছে, এসআই পদ্ধতিতে চার্জের একক হচ্ছে আমাদের কুলম, এসআই পদ্ধতিতে চার্জের একক কি আমাদের কুলম। ওকে, তো তারপর যদি আমরা একটু দেখা ট্রাই করি, বলতেছে দুটি সমমানের চার্জ শূন্য মাধ্যমে 1 মিটার দূরত্বে অবস্থান করে, এগুলো আমাদের পড়ার দরকার নেই। 1 কুলম কাকে বলি আমরা জানি, যদি পরস্পরের মধ্যে যদি 9 × 10⁻9 নিউটন অর্থাৎ দুইটি সমমানের চার্জ আছে, পরস্পর থেকে তারা 1 মিটার দূরত্বে আছে এবং এদের মধ্যবর্তী যে আকর্ষণ বল এফ এর মান যদি 9 × 10⁻9 নিউটন হয়, তখন আমরা যে বলটা পাই, ওকে, সো সেইটাকে আমরা মানে তখন যে কুলম্বের সূত্র অনুযায়ী এই পরিমাণ চার্জকে আমরা 1 কুলম চার্জ বলতেছি আসলে। ওকে, তো তারপর যদি আমরা একটু দেখি, এখানে এই যে সবকিছু বলা আছে, এখানে এটা খুব একটা ইম্পর্টেন্ট না। এখন এই যে কুলম্বের চার্জ দুইটা রকম হতে পারে, এটা আকর্ষণ ধর্মীয় হতে পারে, বিকর্ষণ ধর্মীয় হতে পারে। আচ্ছা, এখন হচ্ছে আমাদের ক্ষেত্র তত্ত্ব দেখো বা ফিল্ড থিওরি। দুটি চার্জিত বস্তুর এরূপ পারস্পরিক ক্রিয়া ব্যাখ্যা করার জন্য ফ্যারাডে তড়িৎ ক্ষেত্রের উপস্থাপন ধারণা করেন। তাহলে কে তড়িৎ ক্ষেত্রের ধারণা উপস্থাপন করেন? এটা হচ্ছে বিজ্ঞানী ফ্যারাডে। এটা একটু জাস্ট মনে রাখলে আমাদের হয়ে যাচ্ছে। আচ্ছা, তারপর যদি আমরা একটু দেখি, বলতেছে যে কোনো চার্জিত বস্তুর স্থির তড়িৎ ক্ষেত্র অসীম পর্যন্ত বিস্তৃত হয় যদি কয়েক মিটার পর এর মান অতি ক্ষুদ্র হয়ে যায়, ক্ষুদ্র হয় যে তা পরিমাপ করা সম্ভব হয় না। আচ্ছা, তো এখানে বলতেছে আমাদের এই যে তড়িৎ ক্ষেত্রটা আসলে অসীম পর্যন্ত বিস্তৃত। তড়িৎ ক্ষেত্র কি আমাদের অসীম পর্যন্ত বিস্তৃত, এটা আমরা জানি। তারপর যদি আমরা একটু দেখি, এখান থেকে এগুলার প্রয়োজন নাই। আচ্ছা, এখন হচ্ছে চার্জের কোয়ান্টায়ন বা সংরক্ষণশীলতা, এই টপিকটা আমাদের অনেক অনেক ইম্পর্টেন্ট, এখান থেকে প্রায় প্রশ্ন এসে থাকে। এখান থেকে যেভাবে ভাইয়া প্রশ্ন আসে, এটা হচ্ছে চার্জের কোয়ান্টায়ন, মানে এখান থেকে প্রশ্ন আসে ভাইয়া কোন চার্জটি সম্ভব, কোন চার্জটি সম্ভব না। দেখো আমরা একটু বোঝার ট্রাই করি। একটি ইলেকট্রন বা প্রোটনের চার্জ হলো প্রকৃতির ন্যূনতম চার্জের মান, এটা আমরা জানি। ইলেকট্রনের মান কত? 1.6 × 10⁻19 কুলম। এটা ভুল করা যাবে না, এটা মনে রাখবা। ওকে, জানো তোমরা, আমি জানি। তো এখন এটার ক্ষেত্রে একটা ইলেকট্রনের চার্জ ই হলে কোন একটা বস্তুর যে মোট চার্জ, এটা হতে পারে কিউ ইকুয়াল টু এন এ। এখানে এন এর মান অবশ্যই আমাদের কি হতে হবে? আমাদের এন এর মান অবশ্যই আমাদের পূর্ণ সংখ্যা হতে হবে। এই যে এন এর মানটা আছে, এটা অবশ্যই কি হতে হবে? আমাদের পূর্ণ সংখ্যা। ওকে, পূর্ণ সংখ্যা না হলে এটা সম্ভব না। তো আমি বলতেছি যে এই যে এন এর মানটা, এইটা কখনোই পূর্ণ সংখ্যা বাদে অন্য কিছু হতে পারবে না, অর্থাৎ 2.5 ইলেকট্রন অথবা -3.7 ইলেকট্রন পরিমাণ চার্জ হতে পারবে না। তো আমি যেটা বলতেছি, এখান থেকে প্রশ্ন আসবে নিচের কোন চার্জটি সম্ভব, নিচের কোন চার্জটি সম্ভব না। এটার ক্ষেত্রে আমরা বলতে পারি যে আমরা 3 ইলেকট্রন হতে পারে, মানে 3 ইলেকট্রন ভোল্ট চার্জ হতে পারে, অথবা -5 ইলেকট্রন ভোল্ট, এটা হতে পারে। বাট কখনোই পয়েন্টের কোনো মান কিন্তু এখানে গ্রহণযোগ্য হবে না। এখানে অনেক ক্ষেত্রে তোমাকে এই যে ইলেকট্রন ভোল্টের মান যেটা 1.6 × 10⁻19 কুলম, এই মানটা গুণ দিয়ে তোমার একসাথে মান অপশনে দেওয়া থাকতে পারে। মানে আমরা যখন এমসিকিউ সলভ করবো তখন হয়তো দেখবো। তো এইভাবেও যদি থাকে, তখন আমরা কি করবো, কোনো কিছুকে 16 এর গুণিতক কোনগুলা সেইভাবে চিন্তা করবো। যেগুলো 16 এর গুণিতক সেগুলো আমাদের অ্যান্সার হবে, যেগুলো 16 এর গুণিতক হবে না সেগুলো আমাদের অ্যান্সার হবে না। বাট নর্মালি যদি ইলেকট্রন বলতে দিয়ে দেয়, আমরা পয়েন্টের কোনো মান আমরা এখানে নিব না। আচ্ছা, এবার হচ্ছে চার্জের সংরক্ষণশীলতা। বলতেছে যে তড়িতাহিতকরণের সময় তড়িৎ আধান উৎপন্ন হয় না, কেবলমাত্র কিছু সংখ্যক ইলেকট্রন এক পদার্থ হতে অন্য পদার্থে স্থানান্তরিত হয়। হ্যাঁ, মানে কোন ধরনের আধান কি কখনো মানে তৈরি হয়? আমরা তো জানি যে চার্জের সংরক্ষণশীলতা এটা অনেকটা শক্তির সংরক্ষণশীলতার মতো। শক্তি যেমন সৃষ্টি বা বিনাশ নাই, একইভাবে তড়িৎ আধানের ক্ষেত্রে নতুন ভাবে কোনো আধান সৃষ্টি হয় না, শুধুমাত্র একটা পদার্থ থেকে আরেকটা পদার্থের মধ্যে ইলেকট্রনের স্থানান্তর হয়। এই জন্য মূলত আমরা বলি সেটাকে চার্জের আদান প্রদান হইতেছে। আচ্ছা, এখন এখান থেকে একটা সূত্র অনেক বেশি আসে, F = Q। এটা প্রচুর আসে, ভার্সিটিতেও প্রচুর ম্যাথ করতে এই সূত্রটা আসলে আমাদের কাজে লাগে। ওকে, তো তোমরা জাস্ট এই সূত্রটা মনে রাখবা। তারপর তড়িৎ বলের একক নিউটন, এটা একটু আমরা জাস্ট মনে রাখবো। তাহলে তড়িৎ বলের একক কি ভাইয়া? তড়িৎ বলের একক হচ্ছে আমাদের নিউটন। এবার আসি যে আমরা স্থির তড়িৎ বল এবং মহাকর্ষ বলের মধ্যে আমরা কিছু সাদৃশ্য ও বৈসাদৃশ্য নিয়ে আলোচনা করব। প্রথমে যদি আমরা সাদৃশ্যগুলো নিয়ে আলোচনা করি, দুটি বলই বস্তু দুটির মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। খেয়াল করো, আমরা কিন্তু স্থির তড়িৎ বলের যে সূত্রটা, কুলম্বের সূত্র এবং মহাকর্ষ বলের অনেক সিগনিফিকেন্স আমরা মিল পাই, কিছু ব্যতিক্রম আছে। সিগনিফিকেন্স মিলগুলোর মধ্যে কি ভাইয়া? আমাদের যে মধ্যবর্তী দূরত্ব আছে, দুইটারই মধ্যবর্তী দূরত্বের ব্যস্তানুপাতিক সম্পর্ক, এবং একই সাথে দুইটাই আমাদের সংরক্ষণশীল বল, এবং বল দুটি দ্বারা কৃত কাজ একে অপরের উপর নির্ভরশীল নয়। অবশ্যই মানে বল দুটি দ্বারা যে কৃত কাজ হবে এটা একে অপরের উপর নির্ভরশীল হবে না। দুটি বলই শূন্য স্থানে কাজ করে,
কি বলতে বুঝতে পারছো তো? আমরা তো এখানে মাঝখানে কি কোনো মাধ্যম কল্পনা করছিলাম? আমরা তো মাধ্যম ছাড়া কল্পনা করছিলাম, তাই না? তো তার মানে দুটি বলই একটা শূন্যস্থানে কাজ করবে। এরপর দুটি বলই কেন্দ্রীয় বল অর্থাৎ সেন্ট্রাল ফোর্স, দুটি বলই অর্থাৎ একটা বিন্দু আধানের দ্বারা আমরা যেহেতু কল্পনা করতেছি সেজন্য আমরা সেন্ট্রাল ফোর্স বলতেছি বা কেন্দ্রীয় বল বলতেছি। এবং এবং এদের যে ইয়াটা যে কি বলে যে আকর্ষণ বা বিকর্ষণ মিলে এটা কি বরাবর কাজ করে? এটা হচ্ছে মধ্যবর্তী সংযোগকারী সরল রেখা বরাবর আকর্ষণ বা বিকর্ষণ কাজ করতেছে। ওকে, এগুলো আমরা জানি, এগুলো জাস্ট একটু ওভারভিউ করে, যেগুলো আমি জানি তুমি না পড়লেও পারবা। আচ্ছা, বৈশাখ দৃশ্যগুলো থেকে বেশি প্রশ্ন আসে, এগুলো কিভাবে আমরা পড়তে পারি এগুলো একটু আমরা দেখবো। আচ্ছা, এখন এই যে স্থির তড়িৎ বল এটা অনেক বেশি শক্তিশালী, পক্ষান্তরে আমাদের মহাকর্ষীয় বল অনেক বেশি দুর্বল। তোমরা জানো যে মহাকর্ষীয় বল খুব দুর্বল, সবচেয়ে দুর্বল যেটাকে বলা হয় এটা বলা হয় যে মহাকর্ষীয় বল সবচেয়ে বেশি দুর্বল। বাট এইটার সীমা কিন্তু অসীম, মহাকর্ষীয় বলের সীমা কিন্তু অসীম। আচ্ছা, স্থির তড়িৎ বল, স্থির তড়িৎ বলের মধ্যে আধানের প্রকৃতি অনুযায়ী এই বল আকর্ষণধর্মী বা বিকর্ষণধর্মী হতে পারে। বাট মহাকর্ষীয় বল যেহেতু দুইটা বস্তুর ভর, আর ভরের তো আমরা প্লাস মাইনাস কোনো কল্পনা করি না, এই জন্য এটা অলওয়েজ কি হবে? আকর্ষণধর্মী বল হবে। এরপর বলছে এই বল সংশ্লিষ্ট মাধ্যমের উপর নির্ভরশীল। অবশ্যই একটা মাধ্যম, এটা মাধ্যমের উপর এটা ভ্যারি করে, মাধ্যমের উপর এটা অবশ্যই ভ্যারি করে, এপসাইলন নটের মান চেঞ্জ হয়। পক্ষান্তরে আমরা জানি জি যেটা মহাকর্ষীয় ধ্রুবক এটা কিন্তু অলওয়েজ সেম, অর্থাৎ সংশ্লিষ্ট মাধ্যমের উপর যেহেতু জি এর মান নির্ভর করতেছে না, তাই মহাকর্ষীয় বল কিন্তু আমাদের ভ্যারি করতেছে না। আচ্ছা, তারপর যদি আমরা দেখি যে এখান থেকে যা পড়তে হবে, দেখো ভাইয়া, যে তড়িৎ বলের উপরিপাতন নীতি, তড়িৎ বলের উপরিপাতন নীতিটা যদি আমরা এখান থেকে যেটা জানার বিষয় বলছে, দুটি আধানের মধ্যে ক্রিয়ারত স্থির তড়িৎ বল অন্য কোনো আধানের উপস্থিতির উপর নির্ভর করে না। অর্থাৎ অন্য কোনো আধান আছে কি নাই এটা কিন্তু আমাদের স্থির তড়িৎ বল দেখবে না, কারণ দুইটা আধানের মধ্যে ক্রিয়া করবে, এখানে অন্য কেউ আছে কি নাই দ্যাট ডাজন্ট ম্যাটার। আচ্ছা, স্থির তড়িৎ বল একটা সংরক্ষণশীল বল, আমি এর আগে বলে আসছি, এবং এটা কিন্তু মহাকর্ষীয় বলের মতোই তত্ত্বীয়ভাবে স্থির তড়িৎ বলের সীমা অসীম ধরা হয়ে থাকে। ওকে, আচ্ছা, তারপর দেখো, যদিও গতিশীল আহিত কণার উপর চৌম্বক ক্ষেত্র বল প্রয়োগ করে, একটা গতিশীল আহিত কণার উপর চৌম্বক ক্ষেত্র যেটা এটা আমাদের বল প্রয়োগ করে, কিন্তু কণার শক্তির কোনো পরিবর্তন হবে না। ওকে, সো মানে একটা চৌম্বক বল ক্রিয়া করবে, বাট কণার শক্তির কোনো কি হবে না, আমাদের পরিবর্তন হবে না। এটা খুব একটা ইম্পর্টেন্ট না। তারপর যদি আমরা আসি কোনো চার্জিত বস্তুর এর চারদিকে যে অঞ্চল, এখানে আমরা আপাতত এখন কোথায় চলে আসছি? তড়িৎ ক্ষেত্র। ওকে, তড়িৎ ক্ষেত্র বা ইলেকট্রিক ফিল্ড, একই সাথে আমরা সামনে তড়িৎ তাবল্য নিয়েও আলোচনা করবো। প্রথমে আমরা তড়িৎ ক্ষেত্র নিয়ে আলোচনা করি। আচ্ছা, এটা দ্বারা কি বোঝায়? কোনো একটি চার্জিত বস্তু এর চারদিকে যে অঞ্চল ব্যাপী তার প্রভাব বিস্তার করে, সেই অঞ্চলকে আমরা বলতেছি তড়িৎ ক্ষেত্র। ওকে, তো এটা তো নর্মাল বিষয়। তুমি ধরো এখানে দাঁড়িয়ে আসো, তুমি যে অঞ্চলে বসবাস করো, যে অঞ্চল পর্যন্ত তোমার প্রভাব বিস্তার করতেছে সে অঞ্চলটাই তোমার ক্ষেত্র, তাই না? তো সেম ভাবে কোনো একটা আধান যদি কোনো একটা জায়গায় কাজ করে, যে অঞ্চল জুড়ে তার যে বিস্তৃতি ক্রিয়া করতেছে সেই অঞ্চলটুকুই মূলত তার তড়িৎ ক্ষেত্র, তাই না? সো এটা তো সাধারণত এইভাবে লেখা হয়ে থাকে, তাই তো? তুমি যদি দেখে ধরো একটা বিন্দু চার্জ, এটা চারপাশে একটা চারপাশে ধরে যে অঞ্চলটা জুড়ে এইটার যে প্রভাব বিস্তার করতেছে সেই ইয়াটাই মূলত আমাদের কি তড়িৎ ক্ষেত্র মূলে আমাদের বিবেচিত হয়ে থাকে। আচ্ছা, তারপর যদি আমরা দেখি এসআই পদ্ধতিতে বলের একক হচ্ছে আমাদের নিউটন এবং চার্জের একক কুলম্ব। ওকে, এটা কিন্তু আমাদের পরীক্ষা আসে। অতএব তড়িৎ ক্ষেত্রের একক হচ্ছে নিউটন পার কুলম্ব। এটা স্বাভাবিক না? ওকে, সো এটার সূত্র কি? তুমি এই যে মানে কি বলে E=dv/x, আচ্ছা এটা পরে আসতেছে। তো তড়িৎ ক্ষেত্রের একক কি? আমাদের নিউটন পার কুলম্ব। এটা মনে রাখ, তড়িৎ ক্ষেত্রের একক নিউটন পার কুলম্ব বা NC−1 এইভাবেও লেখা হয়। ওকে, এটা হচ্ছে তড়িৎ ক্ষেত্রের একক। তারপর সেটি হচ্ছে ভোল্টস মিটার। এখন তড়িৎ ক্ষেত্রে কিন্তু আমাদের দুইটা একক, একটা হচ্ছে নিউটন পার কুলম্ব আর এটা হচ্ছে ভোল্ট পার মিটার, দুইটা সেম জিনিস। ওকে, তো তড়িৎ ক্ষেত্রের নতি বিবেচনা করে লেখা যায় dV=dV/dV/dx, এইটাও কিন্তু মনে রাখতে হবে। ওকে, এই যে ভোল্ট মিটার এই এককটা কিন্তু আমাদের বেশি ব্যবহৃত হয়ে থাকে। ওকে, এটা পরীক্ষা থেকে প্রশ্ন আসলে এখান থেকেই আসে। আচ্ছা, তারপর তড়িৎ ফ্লাস্ক, কোন তল বা পৃষ্ঠের ভেতর দিয়ে যতগুলো তড়িৎ বলরেখা অতিক্রম করে তাকে আমরা তড়িৎ ফ্লাস্ক বলতেছি। তো নর্মালি মানে মাথাটা ক্লিন করো, আমি বলি তড়িৎ ফ্লাস্কে কোন একটা তল, ধরো কোন একটা তল কল্পনা করো, ধরো এটা একটা তল, এই তলের ভেতর দিয়ে আমাদের যতগুলা বলরেখা আমাদের অতিক্রম করবে, এই যতগুলা বলরেখা অতিক্রম করে সেটাকেই মূলত আমরা বলছি কি তড়িৎ ফ্লাস্ক। এখন এটার কিছু বৈশিষ্ট্য আমরা করব। এই তড়িৎ ফ্লাক্সটা কি? তড়িৎ ক্ষেত্র এবং তলের অভিলম্ব যখন সমান্তরাল অবস্থানে থাকে তখন তড়িৎ ফ্লাক্স সর্বাধিক হয়। অর্থাৎ কি বললাম? যখন এরা প্যারালালি থাকে। বুঝলি? একটার তড়িৎ ক্ষেত্র এবং তলের অভিলম্ব এর অভিলম্ব যখন কি থাকে? সমান্তরাল অবস্থানে থাকে তখন তড়িৎ ফ্লাক্স সর্বোচ্চ হয়।
কি বললাম, যখন সমান্তরাল অবস্থানে থাকে তখন সর্বোচ্চ হবে, আর তড়িৎ ক্ষেত্র এবং তলের অভিলম্ব যখন সমকোণে থাকে তখন তড়িৎ ফ্লাক্স 0 হয়। এটাতে তুমি 3 স্টার্স দিতে পারো। এটা খুব খুব পরীক্ষায় আসে যে যখন কিনা আমাদের তড়িৎ ক্ষেত্র এবং তলের অভিলম্ব কি হয়, পরস্পর 90 ডিগ্রি কোণে থাকে, পরস্পর কি থাকে, সমকোণে থাকে, তখন তড়িৎ ফ্লাক্সের মান অবশ্যই আমাদের কি হবে, আমাদের 0 হবে। তখন তড়িৎ ফ্লাক্সের মান আমাদের কি হয়, 0 হবে। আচ্ছা, তো এই জিনিসটা আমরা অবশ্যই আমরা এখান থেকে মনে রাখবো, ভুল করা যাবে না। এই সমান্তরাল খুব একটা আসে না, তাও মনে রাখবো। সমান্তরাল হলে আমাদের হয় সর্বাধিক, আর শূন্য কখন হবে, যখন এটা পরস্পর সমকোণে থাকবে। আচ্ছা, এখান থেকে যদি পড়ে যাবে। এবার হচ্ছে তড়িৎ বলরেখা। আচ্ছা, তড়িৎ ক্ষেত্রেরই আরেকটা পার্ট হচ্ছে, তুমি তড়িৎ ক্ষেত্রকে মানে আমরা বোঝার জন্য আসলে তড়িৎ বলরেখা সম্পর্কে আমরা ধারণা নিয়ে থাকি। আচ্ছা, তড়িৎ বলরেখা কি? তড়িৎ বলরেখা হচ্ছে একটা খোলা বক্র। এই যে তড়িৎ ক্ষেত্রের মধ্যে যে বলরেখাগুলো আমরা দেখতে পাই, তড়িৎ ক্ষেত্রের মধ্যে আমরা বলরেখা দেখতে পাই, এই বলরেখাগুলো কি আমাদের একটা বক্ররেখা। এখানে একটা মেইন বিষয় হচ্ছে খোলা বক্ররেখা। তড়িৎ বলরেখা একটা খোলা বক্ররেখা। পক্ষান্তরে আমরা যদি চৌম্বক কথা বলি, চৌম্বক বলরেখা কিন্তু আমাদের একটা বদ্ধ বক্ররেখা। এই জিনিসটা একটু মনে রাখবো। চৌম্বক বলরেখা কি, একটা আমাদের বদ্ধ বক্ররেখা, বদ্ধ বক্ররেখা। আচ্ছা, এরপর বাকি সবগুলো তোমরা পড়ে ফেলবা। বক্ররেখা তুমি পরস্পর আড়াআড়ি ভাবে পার্শ্ব চাপ দেয়। দুটি বলরেখা কখনো পরস্পরকে ছেদ করবে না, অবশ্যই ছেদ করবে না, মানে কখনো ছেদ করবে না। মানে বলরেখাগুলো আবার ছেদ করে কিভাবে, অত কাছাকাছি আসতেই পরস্পরকে বিকর্ষণ করে, মানে কখনো একটা আরেকটার ভিতরে ঢুকবে না, এরকম হবে না। বলরেখাগুলো ধনাত্মকভাবে চার্জিত পৃষ্ঠ হতে বের হয়ে ঋণাত্মক চার্জ পৃষ্ঠে শেষ হয়ে যায়। তোমরা জানোই, যদি কোনো একটা প্লাস চার্জ থাকে তখন বলরেখাগুলো এটা থেকে বের হয়ে বাইরের দিকে, অর্থাৎ এটা বাইরের দিকে কাজ করে, বাইরের দিকে কাজ করে। পক্ষান্তরে যদি তুমি ঋণাত্মক কোনো একটা কথা কল্পনা করো, তখন এটা মূলত বাইরে থেকে ঘুরতে ভিতরে প্রবেশ করে। ঋণাত্মকের ক্ষেত্রে মানে ভিতরের দিকে আমাদের চার্জগুলো এসে থামে, মানে প্লাস থেকে মাইনাসের দিকে আসে। মানে কি বলতেছি, প্লাস হলে বাইরের দিকে যায়, অর্থাৎ প্লাস থেকে মাইনাসের দিকে যায়, মাইনাস হলে বাহির থেকে ভিতরের দিকে আসে। এটাই বলতেছে যে বলরেখা কিন্তু ধনাত্মক চার্জিত পৃষ্ঠ হতে বের হয়ে ঋণাত্মক পৃষ্ঠে এসে আমাদের কি হবে, আমাদের শেষ হবে। ধনাত্মক চার্জের হতে শেষ হয়ে আমাদের ঋণাত্মক পৃষ্ঠে এসে আমাদের কি হয়, এই বলরেখাগুলো আমাদের শেষ হয়। তারপর যদি দেখো, এই যে বলরেখাগুলো আমাদের স্থিতিস্থাপ সুতার মতো দৈর্ঘ্য বরাবর, এই যে কি বরাবর, দৈর্ঘ্য বরাবর সংকুচিত হওয়ার চেষ্টা করে। তোমরা জাস্ট লাইনগুলা যেই আড়াআড়ি ভাবে ছেদ করে না, ধনাত্মক পৃষ্ঠ হতে বের হয়, ঋণাত্মক এসে শেষ হয়, দৈর্ঘ্য বরাবর সংকুচিত হওয়ার চেষ্টা করে, এই জাস্ট মেইন লাইনগুলো জাস্ট মনে রাখবা। তড়িৎ ক্ষেত্রে বলরেখাগুলো ঘন সন্নিবিষ্ট হলে সেখানে তড়িৎ প্রাবল্য বৃদ্ধি পায়, এবং বলরেখাগুলোর ঘনত্ব কম হলে তড়িৎ প্রাবল্য হ্রাস পায়। কি বললাম, ঘনত্ব যদি কম হয় আমাদের কি হয়, আমাদের যে প্রাবল্য আছে সেটা কি আমাদের হ্রাস পায়। এটা তো স্বাভাবিক। যদি তড়িৎ বলরেখার সংখ্যা বৃদ্ধি পায়, অর্থাৎ ঘন সন্নিবিষ্ট হয়, তখন এটা তড়িতের প্রাবল্য বৃদ্ধি পায়। আর যদি ঘনত্ব আমাদের কমে যায়, তাহলে প্রাবল্যটা আমাদের কি পাবে, হ্রাস পাবে। একই পরিবাহিতে কোন তড়িৎ বলরেখায় শুরু ও শেষ হয় না, এটা খুব একটা ইম্পর্টেন্ট না। আচ্ছা, তারপর যদি আমরা একটু দেখি, বলতে চাই কোনো বলরেখায় একই পরিবাহিতে শুরু ও শেষ হতে পারে না। কোনো বলরেখায় একটা নির্দিষ্ট পরিবাহী শুরু হবে না, শেষও হবে না। আচ্ছা, তারপর তড়িৎ প্রাবল্যের একক নিউটন পার কুলম্ব। এটা একটু মনে রাখবো, তড়িৎ প্রাবল্যের একক কি, নিউটন পার কুলম্ব। তড়িৎ ক্ষেত্রকে ই দ্বারা প্রকাশ করা যায় আমরা জানি, এবং এটা একটা ভেক্টর রাশি, এটা তো জান। যদি এখান থেকে পরীক্ষা আসে যে তড়িৎ প্রাবল্য হচ্ছে ভেক্টর রাশি, তাহলে বিভব কি, বিভব হচ্ছে আমাদের স্কেলার রাশি, বিভব স্কেলার রাশি, আর প্রাবল্য হচ্ছে আমাদের ভেক্টর রাশি, জান। আর এখানে যে সূত্রটা, এটা তো আমি বলে আসছি, ই ইজ ইকুয়াল টু এফ বাই কিউ, বা এফ ইজ ইকুয়াল টু কিউ, যেভাবে মনে রাখছি। ওকে, তারপর তড়িৎ ক্ষেত্রে বলের মানকে চার্জের মান দ্বারা ভাগ করলে ভাগফলই হবে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের বা তড়িৎ ক্ষেত্রের মান। এটা জাস্ট দেখে রাখলাম। আচ্ছা, এখন হচ্ছে আমাদের আধান ঘনত্ব বা আধানের তলমাত্রিক ঘনত্ব। আধান বলতে আমরা কি বলছি, কোনো একটা একক জায়গায় মানে একক ঘনত্বে যে পরিমাণ থাকে, আধান থাকে, তাই না? আধান ঘনত্ব বলতে কি বোঝায়, কোনো একটা ধরো একক ক্ষেত্রফলের মধ্যে যে পরিমাণ আমাদের আধান থাকে, প্লাস বা মাইনাস যে পরিমাণ চার্জ থাকে, সেটাকে বলতেছে আমরা আধান ঘনত্ব। তো এখন ধরো কোনো একটা একক ঘনত্বে কোন একটা জায়গায় চার্জ আছে, ধরো এই ক্ষেত্রফলের মধ্যে আমাদের চার্জ আছে কিউ পরিমাণ, তাহলে একক ঘনত্বে আমাদের চার্জ থাকবে কত, কিউ বাই এ। আর এটাই হচ্ছে আমাদের আধান ঘনত্ব। আধান ঘনত্বটা আমাদের সিগমা দ্বারা প্রকাশ করা হয়, তার মানে সিগমা ইজ ইকুয়াল টু কিউ বাই ডি। এই সূত্রটা একটু আমরা মনে রাখবো। আর এটাকে আমরা তলমাত্রিক ঘনত্ব বলতে পারি। আধান ঘনত্ব বা তলমাত্রিক ঘনত্ব সেম জিনিস। এটা এককটা একটু মনে রাখতে হবে, এটার একটু সিম্বল। কুলম্বের একক যদি হয় আমাদের মানে চার্জের বা আধানের একক যদি হয় কুলম, আর তাহলে ক্ষেত্রফলের একক হচ্ছে মিটার স্কয়ার, তার মানে এটার একক হচ্ছে কুলম পার মিটার স্কয়ার। ওকে, তো
তো আধান ঘনত্বের একক হচ্ছে কুলম্ব পার মিটার স্কয়ার, এগুলো একটু আমরা মনে রাখবো। আচ্ছা, তারপর যদি আমরা দেখি যে আমরা যখন সূত্রটা একটু আগে পড়লাম, এটার মধ্যে একটা ইয়া ছিল কে, এখানে কে কে আমরা বলতেছি পরাবৈদ্যুতিক ধ্রুবক। তো কে হলো ওই মাধ্যমে পরাবৈদ্যুতিক ধ্রুবক, এবং এটা হলো ওই এফ বরাবর যে ভেক্টর, এটা দ্বারা আমরা জানি যে দিকটা এইটা প্রকাশ করতেছে। এটা কিন্তু আমরা প্রাবল্যের ক্ষেত্রে বা তড়িৎ ক্ষেত্রের ক্ষেত্রে কিন্তু আমরা এটা মানে দেখে থাকি, মানে দিকটা কিন্তু ইম্পর্টেন্ট সেক্ষেত্রে। ওকে, আচ্ছা এবার আসো, বিদ্রোহ পরোক্ষ চার্জের আশেপাশে এক বা একাধিক চার্জ হলো তড়িৎ ক্ষেত্রের উৎস, মানে এক বা একাধিক যে চার্জ থাকবে এটাই কিন্তু আমাদের কি হবে, তড়িৎ ক্ষেত্রের উৎস হবে। আচ্ছা, এটা খুব একটা ইম্পর্টেন্ট, কিন্তু প্রশ্ন আসে না। তড়িৎ আধান দুটির মধ্যবর্তী কোনো বিন্দু তড়িৎ প্রাবল্যের মান শূন্য। আধান দুটির মধ্যবর্তী কোনো বিন্দুতে তড়িৎ প্রাবল্যের মান শূন্য হলে এই সিদ্ধান্তে আসা যায় যে আধান দুটির প্রকৃতি এক। আর যদি তা না হয়, আধান দুটির মধ্যবর্তী কোনো বিন্দুতে তড়িৎ প্রাবল্যের একই অক্তিক হবে, বলে লব্ধি কখনো শূন্য হবে না। এটা নর্মাল বিষয়। যদি আধান দুটি সেম হয়, ধরো প্লাস আধান আর প্লাস আধান যদি সেম হয়, এদের মধ্যবর্তী কোনো বিন্দুতে কি হবে, যে তারা পরস্পরকে প্রিকর্ষণ করতেছে, তার মানে মধ্যবর্তী কোনো বিন্দুতে এদের প্রাবল্যের মান শূন্য হবে। আর যদি এরা সেম চার্জের না হয়, বিপরীত চার্জের হয়, মধ্যবর্তী কোনো বিন্দুতে প্রাবল্যের মান শূন্য হবে না। আর প্রাবল্যের মান যদি শূন্য না হয়, এদের লব্ধি কখনো হচ্ছে না, ওদের শূন্য হইতেছে না। ওকে, আচ্ছা তারপর দেখি। আচ্ছা, এখন আসি আমরা তড়িৎ বিভব। বিভব মানে কি ভাইয়া? ইলেকট্রিক পটেনশিয়াল। আচ্ছা, তড়িৎ বিভব বলতে আমরা কি বুঝি? বিভব মানে মনে রাখবা হচ্ছে, বিভব মানে হচ্ছে আমাদের কাজ। বিভব মানে হচ্ছে আমাদের কাজ, আর প্রাবল্য মানে হচ্ছে বল। ওকে, এই দুটো জিনিসটা মনে রাখবা। প্রাবল্য মানে হচ্ছে বল, আর বিভব মানে কি আমাদের কাজ। আছে তড়িৎ বর্তনীতে দুটি বিন্দুর মধ্যে বিভব পার্থক্য থাকার কারণে তড়িৎ প্রবাহ সৃষ্টি হয়। আমরা অবশ্যই জানি দুইটা বিন্দুর মধ্যে আমাদের যে বিভব পার্থক্য থাকে, ধরো একটা তো ধরো 2 ভোল্ট, আরেকটা তো ধরো আমাদের 5 ভোল্ট। এই দুইটার মধ্যে আমাদের যদি আমরা সংযোগ ঘটাই, এই দুইটার মধ্যে আমাদের বিভব পার্থক্য থাকার কারণে এটা প্লাস আর এটা মাইনাস হয়, এবং এই প্লাস থেকে আমাদের এই দিকে কি হয়, আমাদের যে আধানের যে প্রবাহটা ঘটে। এটা কেন ঘটে? কারণ এদের মধ্যে বিভব পার্থক্য আছে। বিভব পার্থক্য না ঘটলে আমাদের এদের মধ্যে বিনিময় ঘটতো না, অর্থাৎ আধান প্রবাহিত হতো না, অর্থাৎ কি হতো না, আমাদের তড়িৎ প্রবাহ সৃষ্টি হতো না। আচ্ছা, দুটি চার্জিত বস্তুর মধ্যে চার্জের আদান প্রদান যে তড়িৎ অবস্থার দ্বারা নির্ধারিত হয় তাকে তড়িৎ বিভব বলে। বুঝতে পারছো যে চার্জের যে আদান প্রদান, এটা মেইন সংজ্ঞা না, আমরা আরো সামনে দেখবো বিভবের সংজ্ঞা কি। আচ্ছা, তো এখানে জাস্ট এটা ভি ইজ ইকুয়াল টু, মানে আমরা তো জানি ডব্লিউ ইজ ইকুয়াল টু কি, ভি কিউ, তাই না? সো এখান থেকে লিখতে পারি ভি ইজ ইকুয়াল টু ডব্লিউ বাই কিউ, তোমরা যে যেভাবে মনে রাখে। আর কাজ মানে কি, ডব্লিউ ইজ ইকুয়াল টু এই যে ভি কিউ, ডব্লিউ ইজ ইকুয়াল টু কি, ভি কিউ, এই সূত্রটা আমরা জানি সবাই। আচ্ছা, তারপর বা ভি ইজ ইকুয়াল টু কি, জুল পার কুলম। ভি ভোল্ট যেই কথা আমাদের, ভোল্ট যেই কথা, জুল পার কুলম সেম কথা। জুল পার কুলম কি কথা, আমাদের সেম কথা। সো এই জিনিসগুলো একটু আমরা মনে রাখি। ওকে, জুল পার কুলম সেম কথা। তারপর আস, আমরা যদি বলি যে তড়িৎ বিভবের এই জুল বাই কুলম এককে ভোল্ট সেম কথা। আমি বললাম তো ভোল্ট যে কথা, জুল বাই কুলম সেম কথা। 1 ভোল্ট কাকে বলে? আমরা সাধারণত এটা যখন নির্ণয় করি তখন অসীম দূর হতে সাধারণত নির্ণয় করে থাকি। অসীম দূর হতে কোনো একটা একক কুলম আধানকে বা একক কুলম ধনাত্মক চার্জকে তড়িৎ ক্ষেত্রে কোনো একটা বিন্দুতে আনতে যে পরিমাণ কাজ হয় তাকে আমরা বলতেছি কি, ভোল্ট। বাট এই কাজটা যদি 1 জুল হয়, আমরা বলছিলাম যে কাজটা হবে সেটাই কি, বলতাম না? এই কাজটা যদি 1 জুল পরিমাণ হয় তাকে আমরা বলতেছি 1 ভোল্ট। নর্মাল সূত্র সংজ্ঞা তোমরা জানো। তারপর দেখো, তড়িৎ প্রাবল্য ও বিভবের মধ্যে একটা সম্পর্ক আছে, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষায় প্রায়ই আসে। এই সূত্রটা দিয়েই দেয় সরাসরি, E ইজ ইকুয়াল টু মাইনাস ডিভি বাই ডিআর, এটা হচ্ছে সূত্র। ওকে, E ইজ ইকুয়াল টু মাইনাস ডিভি বাই ডিআর, এটা হচ্ছে তড়িৎ প্রাবল্য এবং তড়িৎ বিভবের মধ্যে সম্পর্ক। এখন ভি যদি ধ্রুব হয়, আমাদের প্রাবল্যের মান কি হবে, শূন্য হবে। ভি যদি ইয়া হয় তাহলে আমরা কি হবে, প্রাবল্যের মান কি হবে, আমাদের শূন্য হবে। আর ডিফারেন্সিয়েট করলে আসলে আলটিমেটলি কনস্ট্যান্ট ইয়া করলে কি হয়, শূন্যই হয়ে যাবে। আচ্ছা, তারপর দেখি বায়ু মাধ্যমে। দেখো ভাইয়া, আমরা জানি এই সূত্রটা এপসাইলন নটের মানের উপর নির্ভর করে। তো বায়ু মাধ্যমে ভি ইজ ইকুয়াল টু 1/4 পাই এপসাইলন নট, এই সূত্রটা একটু মনে রাখবো। ভি এর সূত্র হচ্ছে, মনে রাখবা, নিচে হচ্ছে আর। যখন আমরা ভোল্ট বা বিভব নির্ণয় করব, বিভব যেহেতু একটা স্কেলার রাশি, এটার কোনো দিক নাই, এটার নিচে শুধুমাত্র আর। পক্ষান্তরে প্রাবল্য হচ্ছে একটা ভেক্টর রাশি, এটার নিচে এটার দিক আছে এবং এটার নিচে থাকবে আর স্কয়ার। তো এই দুইটা সূত্রের মধ্যে একটাই পার্থক্য, বিভবে থাকবে কিউ বাই আর, আর প্রাবল্যে থাকবে কি, কিউ বাই আর স্কয়ার। এইটাই হচ্ছে আমাদের এদের সূত্রের মধ্যে জাস্ট পার্থক্য। আচ্ছা, তারপর দেখো, গোলকের অভ্যন্তরে সর্বত্র বিভব এর পৃষ্ঠের বিভবের সমান। কি বলতেছে, কোন একটা ধর গোলক, এই গোলকের অভ্যন্তরে যে বিভব, এটা অলওয়েজ পৃষ্ঠের বিভবের সমান। বিভব মূলত আমরা পৃষ্ঠেরই নির্ণয় করি।
কি বললাম, বিভব মূলত আমরা পৃষ্ঠেরই নির্ণয় করি। তো তোমাকে যদি বলে ধরো এইটার যে রেডিয়াস, এটার ধরো রেডিয়াস সাপোজ বলে দিল আমাদের 3 মিটার, তোমাকে বললো যে কেন্দ্র হতে 1 মিটার দূরে তার বিভব কত। তো তুমি আলটিমেটলি 3 ধরেই ম্যাপ করবা। টি ধরে ম্যাপ করবা। কেন করবা ভাইয়া? কারণ গোলকের মধ্যবর্তী যে কোনো স্থানে বিভব যদি নির্ণয় করতে বলে আমরা বলতো পৃষ্ঠের বিভবটাই নির্ণয় করে থাকি। এই জন্য বলছি গোলকের অভ্যন্তরে সর্বত্র বিভব এর পৃষ্ঠের বিভবটা সমান। আরেকটা জিনিস এখানে মনে রাখা লাগে, তোমরা অনেকে প্রাবল্যের সাথে এটা পেচ লাগিয়ে দাও। প্রাবল্য আর এটার মধ্যে পার্থক্য বলতেছে কেননা গোলকের পৃষ্ঠে বিভব ভি এবং অভ্যন্তরে কোন বিন্দুতে বিভব ভি নট হলে ভি মাইনাস ভি নট, যা কিছু বলছে তোমার সমান দেখার দরকার নেই। তুমি জাস্ট মনে রাখবা কোন একটা গোলকের অভ্যন্তরে প্রাবল্য শূন্য, অভ্যন্তরে প্রাবল্য যদি কথা বলে প্রাবল্য শূন্য হবে। ওকে, পরীক্ষা প্রায় এটা তোমাদেরকে দেয়, মানে প্রায় কি প্রচুর দেয়। ইভেন এই অ্যাডমিশন টেস্টে কোনো না কোনো অ্যাডমিশন টেস্টে এটা থেকে প্রশ্ন আসবেই, তাই ভালোভাবে আমি বলতেছি। হয় তোমার ম্যাথ আসবে, না হয় তোমার কনসেপ্ট থেকে দিবে। তাহলে আমি কি বললাম, গোলকের অভ্যন্তরে প্রাবল্য শূন্য। যদি আমি উল্টা ভাবে বলি তাহলে বিভব কোথায় সর্বোচ্চ, গোলকের মানে বিভব সবচেয়ে বেশি কি প্রাবল্যের কথা বলতেছি। তো গোলকের অভ্যন্তরে প্রাবল্য শূন্য আর পৃষ্ঠে প্রাবল্য সর্বোচ্চ। পৃষ্ঠে প্রাবল্য সর্বোচ্চ আর অভ্যন্তরে কি হবে আমাদের প্রাবল্য শূন্য হবে। আর ইয়ার ক্ষেত্রে আমাদের যে কোনো জায়গায় যদি আমাদের বিভব নির্ণয় করতে বলে এটা মূলত আমরা পৃষ্ঠের বিভব নির্ণয় করে থাকবো। আচ্ছা, পৃষ্ঠে বা অভ্যন্তরে বিভব হচ্ছে এই সূত্র, এই নর্মাল সূত্র দ্বারাই আমরা নির্ণয় করতে পারি। অভ্যন্তরে বললে যে কথা, পৃষ্ঠে করলে এই কথা, অনেকবার বলছি এই কথা। আচ্ছা, গোলকের চারপাশের মাধ্যমের পরাবৈদ্যুতিক বা ডাইলেকট্রিক ধ্রুবক কে হলে ভি ইজ ইকুয়াল টু 1/4 এপসাইলন নট কে ইনটু কিউ বাই আর। এটা হচ্ছে কি আমাদের গোলকের চারপাশের মাধ্যমে পরাবৈদ্যুতিক ধ্রুবক বা ডাইলেকট্রিকের মান আমাদের কি ধরা হয়েছে, ধরা হয়েছে। এটা তো নর্মাল সূত্র, জানো তোমরা। আচ্ছা, তারপর যদি দেখি আমরা কোন গোলকের অভ্যন্তরে যে কোনো বিন্দুর বিভব পৃষ্ঠের বিভবের সমান, কি বলছে, কোন গোলকের অভ্যন্তরে যে কোনো বিন্দুর বিভব বলছে কোন একটা গোলকের অভ্যন্তরে যে কোনো বিন্দুর বিভব এই পৃষ্ঠের বিভবের সমান। আমরা একটু আগে এই জিনিসটাই বলে আসলাম। আচ্ছা, এখানে জানার বিষয় হচ্ছে গোলকের ভিতরে যে কোনো স্থানে বিভব নির্ণয় করতে হলে গোলকের ব্যাসার্ধ নির্ণয় করতে হবে। এটা মানে যেহেতু বিভব নির্ণয় করবো ব্যাসার্ধ ছাড়া আমরা কিভাবে নির্ণয় করবো, কারণ কি ব্যাসার্ধ দিয়ে তো আমরা বিভব নির্ণয় করবো, কারণ অভ্যন্তরে নির্ণয় করবো ব্যাসার্ধ তো লাগবেই। গোলকের ভেতর প্রাবল্য শূন্য, আমি বলে আসছি গোলকের ভেতর প্রাবল্য শূন্য, কিন্তু পৃষ্ঠে কি থাকে আমাদের প্রাবল্য থাকে। তড়িৎ ক্ষেত্রে ক্ষেত্র সংরক্ষিত, কারণ তড়িৎ ক্ষেত্রে কোনো আধানকে এক বিন্দু থেকে অন্য বিন্দুতে নিতে যে পরিমাণ কাজ করতে হয় তা বিন্দুদ্বয়ের অবস্থানের উপর নির্ভর করে, কোনো পথের উপরে নির্ভর করে না, মূলত বিন্দুদ্বয়ের অবস্থানের উপর নির্ভর করবে। আচ্ছা, তারপর যদি দেখি, দেখো বলতেছে বিভব পার্থক্য সম্বন্ধে কাজের পরিমাণ হচ্ছে এই যে নর্মাল, এই খুব একটা আসা, তুমি জাস্ট ডব্লিউ ইজ ইকুয়াল টু কিউ ডেল ভি, মানে যে পার্থক্যটা আছে সেটাই জাস্ট গুণ করবো আর কি। পার্থক্য দিয়ে একটা থাকলে তো আমরা একটা দিয়ে গুণ করি, আর পার্থক্য থাকলে পার্থক্য দ্বারা গুণ করি। আচ্ছা, এখান থেকে প্রচুর প্রশ্ন আসে যে ইলেকট্রন ভোল্ট, পরীক্ষায় এটা প্রায়ই আসে যে 1 ইলেকট্রন ভোল্ট ইজ ইকুয়াল টু কত, 1.6 × 10 ইনভার্স 19 জোল্ট। আচ্ছা, 1 ইলেকট্রন ভোল্ট ইজ ইকুয়াল টু, কিন্তু আমরা বলতে পারি দেখো 1 ইলেকট্রন ভোল্ট ইজ ইকুয়াল টু 1.6 × 10 ইনভার্স 19 জোল ইজ ইকুয়াল টু কি 1.6 × 10 ইনভার্স 19 জোল। এখানে একটা জিনিস হচ্ছে তোমাদের কিন্তু আমরা বলছি ভোল্ট যেই কথা, জুল পার কুলম সেম কথা, এই জিনিসটা কিন্তু ভুলা যাবে না। ভোল্ট যেই কথা, জুল পার কুলম একই। আচ্ছা, সো এখান থেকে ম্যাথ খুব একটা আসে না, জাস্ট ইলেকট্রন ভোল্ট কিসের একক এটা প্রায় আসে। ইলেকট্রন ভোল্ট কিন্তু আমাদের কাজের একক, আর এখানে এই যে ইলেকট্রন ভোল্ট আছে এটা কিন্তু আমাদের কিসের একক, কাজের একক। এটা হচ্ছে আমাদের কাজের একক। আচ্ছা, ইলেকট্রন ভোল্ট আমাদের কাজের একক। তারপর দেখো, এরপর এখান থেকে এটা একটু 1 MeV, এটা হলে 10⁶ জাস্ট গুণ হয়ে যায়। 10⁻, এটার সাথে কি হয়ে যাবে 10⁶ গুণ হয়ে যাবে, তখন আমরা 10⁶ ভোল্ট বলতে পারবো। ওকে, তো এখন তো ই আছে, এটাকে আমরা আপাতত লিখতেছি 10⁶ এখানে লিখাই আছে। আচ্ছা, তারপর যদি আমরা একটু দেখি, বলতেছে যে কোনো বস্তুর বিভব পরিমাপের সময় পৃথিবীর বিভব শূন্য ধরে এর সাপেক্ষে ওই বস্তুর বিভব তুলনা করা হয়। তো পৃথিবীর যে বিভবটা আছে এটা আমাদের কি ধরা হয়, আমাদের শূন্য ধরা হয়। কোনো বস্তুর বিভব পরিমাপ করার সময় পৃথিবীর শূন্য ধরা হয়, এটা খুব ইম্পর্টেন্ট পরীক্ষায়, যে পৃথিবীর বিভব যে শূন্য ধরা হয় এটা মানে এর আগেও আসছে পরীক্ষায়, এই যে মেডিকেল 17-18 আসছে। আচ্ছা, পৃথিবীর বিভব চার্জহীন বস্তুর মতো শূন্য ধরা হয়। পৃথিবীর বিভব কি আমাদের চার্জহীন বস্তুর মতো শূন্য। তারপর যদি আমরা দেখি, এগুলো আর লাগবে না, আমরা এবার তড়িৎ প্রাবল্য এবং তড়িৎ বিভবের মধ্যে যে সম্পর্ক সেটা একটু দেখব। তড়িৎ প্রাবল্য বা বিভবের মধ্যে যে সম্পর্কটা আমরা একটু আগে দেখে আসছি, E = -dV/dr। এখন এখানে ঋণাত্মক চার্জ কি নির্দেশ করে, এটা যেটা তোমরা জানো যে বিভব বৃদ্ধির জন্য একটি ধনাত্মক চার্জ এর তড়িৎ ক্ষেত্রের বিপরীত দিকে
এটা মূলত দিক নির্দেশ করে, তড়িৎ ক্ষেত্রের বিপরীত দিকে সরণ কাটাতে হবে, মানে দিকটা নির্ণয় করতে মূলত এখানে মাইনাসটা বসানো হয়েছে। আচ্ছা, সো উল্লেখ এখানে dv/dr কে বিভবের নতিমাত্রা বলা হয়। তাহলে বিভবের যে পটেনশিয়াল গ্রেডিয়েন্ট বা বিভবের নতিমাত্রা, এটা দ্বারা আমরা কি বলছি dv/dr। তড়িৎ প্রাবল্য এর দুটি একক রয়েছে, একটা হচ্ছে নিউটন পার কুলম আর হচ্ছে ভোল্ট মিটার। তড়িৎ প্রাবল্যের দুইটা একক, একটা হচ্ছে নিউটন পার কুলম আর একটা হচ্ছে কি আমাদের ভোল্ট পার মিটার। আচ্ছা, তারপর যদি আমরা দেখি আধান ঘনত্বের একক কুলম পার মিটার স্কয়ার, এটা আমরা জানি আধান ঘনত্বের একক কুলম পার মিটার স্কয়ার, এটা তাও আমরা মনে রাখ। ওকে, সিগমা ইজ ইকুয়াল টু কুলম পার মিটার স্কয়ার, এটা হচ্ছে আধান ঘনত্ব। এখন আধান ঘনত্ব এবং তড়িৎ প্রাবল্যের মধ্যে একটা সম্পর্ক আছে, আধান ঘনত্ব এবং তড়িৎ প্রাবল্যের মধ্যে সম্পর্কটা এটা একটু মনে রাখবো। ই ইজ ইকুয়াল টু সিগমা ডিভাইডেড বাই এপসাইলন নট, ই ইজ ইকুয়াল টু সিগমা ডিভাইডেড বাই কি এপসাইলন নট। এখন ই এর দুটি সমীকরণ হলো তড়িৎ প্রাবল্য এবং আধান ঘনত্বের মধ্যে তো জাস্ট সম্পর্ক, তো ই ইজ ইকুয়াল টু সিগমা ডিভাইডেড বাই এপসাইলন নট, এটা একটু জাস্ট আমরা মনে রাখ। ওকে, তারপর দেখো এখানে একটা ম্যাথ আছে, সহজ ম্যাথ, এটা ভার্সিটিতেও প্রচুর আসে, এটা একটু দেখে রাখবা, বা মেডিকেলও আসতে পারে। একটি সুষম তড়িৎ ক্ষেত্রে 50 সেন্টিমিটার ব্যবধানে অবস্থিত দুটি বিন্দুর বিভব পার্থক্য এটা দেওয়া আছে। আমাদের অন্য কিছু দেখা দরকার নেই, কি চাইছে আমাদের তড়িৎ ক্ষেত্রে প্রাবল্য নির্ণয় করছে। প্রাবল্য যদি নির্ণয় করতে পারলে আমরা প্রাবল্যের সূত্রটা বসিয়ে দিব, ই ইজ ইকুয়াল টু dv/dr। এখানে যেহেতু আমাদের পিকের কোনো ঝামেলা নেই, আমরা দিকটা এখানে লিখবো না, আসলে ঋণাত্মক চিহ্নটা আমরা অ্যাভয়েড করবো। তো দেখো ভাই dv/dr, এখানে ডিভির মান কত দেওয়া আছে 200 ভোল্ট, এবং ইয়ার মান দেওয়া আছে 200 সেন্টিমিটার, সেন্টিমিটার থেকে মিটারে নিতে হলে আমরা 50-র সাথে আমরা কত গুণ দিই 10⁻² আমরা গুণ দিই, তাই না? সো তারপর কি পাবো এত মিটার, তারপর যদি আমরা করি 400 ভোল্ট পার মিটার। মজার ব্যাপার হলো এই সেম প্রশ্নটাই কপি করেই পরীক্ষায় দিয়ে দেয়। ওকে, কপি করি মানে তুমি যদি 200 ভোল্ট দেখো আর 50 সেন্টিমিটার দেখো, তুমি চোখ বন্ধ করে 400 ভোল্ট মিটার লাগিয়ে দিতে পারো, তাও সূত্রটা মনে রাখো, মানে আমরা তো রিস্ক নিতে পারবো না। আচ্ছা দেখো, এখন দেখো একাধিক চার্জের সৃষ্ট মোট বিভব, এখানে জাস্ট মোট বিভবের এই সূত্রগুলো আলোচনা করছে, এগুলো খুব একটা ইম্পর্টেন্ট না, আসলে শূন্য মাধ্যম এগুলো দরকার নেই আসলে। আচ্ছা, এবার দেখো সমবিভব দল। সমবিভব দল বলতেছে আমরা জেনেছি যে ভূপৃষ্ঠের সর্বত্র বিভব সমান, কারণ ভূপৃষ্ঠ একটি তড়িৎ পরিবাহী। হ্যাঁ, অবশ্যই আমাদের যে ভূপৃষ্ঠ এটা একটা তড়িৎ পরিবাহী, এবং এইটা কি হয় আমাদের যে সর্বোচ্চ বিভব সমান বা শূন্য, মানে এটা যদি তুমি চার্জ দাও এটা অবিরাম নিতেই থাকে, তুমি ইলেকট্রন তুমি দিতে থাকবে, এটা কোনো নাই। ওকে, সর্বোচ্চ চার্জ হবে, এটা চার্জ বাড়েও না কমেও না। ওকে, এটা চার্জ কোনো বাড়েও না কমেও না, এখন এই জন্য এটাকে আমরা বলছি সমবিভব তল। আচ্ছা, সমবিভব তল বলতে আমরা আসলে মূলত কি বুঝি? ধরো একটা তলের কথা কল্পনা কর, এই তলটার সর্বোচ্চ চার্জ যে মান আছে, সর্বোচ্চ এটার যে চার্জ এটার মান সমান, যদি এরকম হয় তখন আমরা এটাকে বলতেছি সমবিভব তল। দেখিবি এখানে কি বলতেছে কোন তল বা আয়তন যদি এরূপ হয় যে তার বিভব সর্বোচ্চ, চার্জ বলছে আমি, এটা বিভব হবে, তার বিভব সর্বোচ্চ সমান, তবে ওই তল বা আয়তনকে সমবিভব, যেহেতু বিভব বলছে অবশ্যই চার্জ না, মানে বিভবটা সমান হবে, তাই না? তো বিভব যখন সমান হবে তখন আমরা সেটাকে বলবো সমবিভব তল বা সম আয়তন। ওকে, একটা বললেই হয়। আচ্ছা, সমবিভব তল। আচ্ছা, এবার আসো এই যে সমবিভব তলের থেকে আমরা এখানে যেটা দেখতে হবে, সমবিভব তলের এক বিন্দু হতে অন্য বিন্দুতে নিতে কোনো কাজ করতে হয় না, যেহেতু ধরো একটা তলের মধ্যে এখানে যা বিভব এখানে সেম বিভব, তো এই এখান থেকে এখানে আনলা, তাহলে আমরা ধরো এটা V1 এটা V2, তো V1 থেকে যদি আমরা V2 দিই, তাহলে আমরা যেহেতু বিটা সেম, তার মানে এটা V1 থেকে সেম মানে শূন্য পাই, আর যদি V এর মান শূন্য হয় কাজের মানও শূন্য, তো এটাই বলছে সমবিভব তলের এক বিন্দু থেকে অন্য বিন্দু আনতে কোনো কাজ করতে আমাদের হয় না। তারপর দেখো সমবিভব তলের কিছু বৈশিষ্ট্য আছে, এগুলো একটি ইম্পর্টেন্ট। সমবিভব তলের কিছু বৈশিষ্ট্য আছে, বলতেছে তড়িতাহিত পরিবাহীর তল সর্বদা সমবিভব তল। কোন একটা তড়িতাহিত, যে জিনিসটা তড়িতাহিত সেই জিনিসটার কি তল সর্বদা সমবিভব তল। এই তলের উপর তড়িৎ আধানগুলি কি থাকে? স্থির থাকে, এটা একটু মনে রাখবা। তড়িৎ আধানগুলি কি থাকবে? আমাদের স্থির থাকবে। তড়িৎ বলরেখা সমবিভব তলকে সমকোণে ছেদ করে। তড়িৎ যে বলরেখা আছে এটা কিভাবে ছেদ করে? 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আমাদের ছেদ করবে। তারপর 3 নাম্বার, সমবিভব তলের উপর কোনো তড়িৎ আধানকে এক বিন্দু হতে অপর বিন্দুতে স্থানান্তরিত করতে কোনো কাজ করতে হয় না। সমবিভব তলের উপর কোনো তড়িৎ আধানকে একদিন থেকে অন্য স্থানে কাজ করতে, এটা একটু আগে দেখে আসলাম। কোনো বস্তু, তারপর 4 নাম্বারটা দেখো, কোনো বস্তুর তল বা আয়তন সমবিভব সম্পন্ন হতে পারে, আবার শূন্য যে ইন স্পেস হতে পারে, শূন্য দেশস্থ কোনো তল বা আয়তন সমবিভব সম্পন্ন হতে পারে। আচ্ছা, তারপর চার্জিত পরিবাহীর পৃষ্ঠ একটি সমবিভব তল, তাই ওই তলের চার্জ স্থির থাকে। চার্জিত যে পরিবাহীটা থাকে, এই চার্জের যে পরিবাহীটা কি একটা কি সমবিভব তল, আমি যে একটু আগে চার্জ দেখাই আসলাম যে এটা একটা সমবিভব তল, ওই তলের যে চার্জ দিলে অবশ্যই কি থাকে? স্থির থাকে, গতিশীল না কিন্তু স্থির। এবার আমরা আমাদের মোস্ট ইম্পর্টেন্ট ব্যাপার তড়িৎ দ্বিমের উপর। আচ্ছা, এটা থেকে যদিও শুধুমাত্র কনসেপ্ট আর সূত্র আর উদাহরণ বাদে আর বাকি কিছু আসে না, যেগুলো লাগবে এগুলোই আমি জাস্ট একটু দেখিয়ে দিব। আচ্ছা, তড়িৎ দ্বিমের ওটা মূলত কি, এটা যদি আমরা একটু বোঝা ট্রাই করি, তো দুইটা সমপরিমাণ, কি বললাম? দুইটা সমপরিমাণ কিন্তু বিপরীত ধর্মী চার্জ। ওকে, ধরো একটা যদি
প্লাস হয় আর এটা হবে মাইনাস। ওকে, সো দুটি সমপরিমাণ কিন্তু বিপরীত ধর্মী বিন্দু চার্জ, অবশ্যই কি চার্জ ভাইয়া, এটা বিন্দু চার্জ, পরস্পরের খুব কাছাকাছি অবস্থিত। এটা এরাও কি পরস্পরের খুব কাছাকাছি অবস্থিত হয়। যদি এরকম থাকে তাহলে আমরা তাকে বলতেছি তড়িৎদ্বিমী। তুমি অন্য কিছু দেখাতে চাই, এরকম দুইটা চার্জ খুবই কাছাকাছি এবং বিন্দু চার্জ এবং এরা খুবই কাছাকাছি অবস্থান করতেছে, এরকম কোন বিষয়ের এক্সাম্পল তোমার মাথায় আসা উচিত। আমরা যে পরমাণুর ভিতরে যে প্রোটন দেখি এবং বাইরে যে ইলেকট্রনগুলা ঘূর্ণায়মান হয়, এগুলা কিন্তু একটা তড়িৎদ্বিমেরুর উদাহরণ, কারণ এরা খুবই কাছাকাছি অবস্থান করতেছে এবং এরা সেম পরমাণুর ভিতরে যতগুলো প্রোটন থাকে বাইরে ততগুলো ইলেকট্রন থাকে, তার মানে এরা সেম চার্জ বাট বিপরীত ধর্মী, এদের ধর্ম আলাদা এবং কাছাকাছি অবস্থান করতেছে, তার মানে এরা কি একটা তড়িৎদ্বিমেরু। এখন ভাই এখানে বলা আছে যে হাইড্রোজেন পরমাণুতে একটি ধনাত্মক প্রোটন এবং একটি ঋণাত্মক প্রোটন আছে, অতএব ইহা একটি তড়িৎদ্বিমেরু। ওকে, তাহলে ইহা কি একটা আমাদের তড়িৎদ্বিমেরু। ওকে, এখান থেকে উদাহরণগুলো একটু আমাদের ইম্পর্টেন্ট। পানি, ক্লোরোফর্ম, অ্যামোনিয়া, এগুলো হচ্ছে আমাদের স্থায়ী দ্বিমেরুর ধাপ। আমাদের স্থায়ী দ্বিমেরুর উদাহরণ কি? পানি, ক্লোরোফর্ম এবং অ্যামোনিয়া, এগুলো হচ্ছে আমাদের স্থায়ী দ্বিমেরু। এসব অণুতে ধনাত্মক ঋণাত্মক আধানের বন্টনের কেন্দ্র কখনোই কি হয় না, একই বিন্দুতে হয় না। তোমরা জাস্ট উদাহরণগুলো মনে রাখবো, পরীক্ষায় আসবে নিচের কোনটি অস্থায়ী দ্বিমেরু, তিনটা দিয়ে দিবে, বাকি আরেকটা অন্য জায়গা থেকে দিবে, বলবে নিচে কোনটি অস্থায়ী দ্বিমেরু, এই তিনটা থাকবে বা অন্যভাবে বলতে পারো। তোমরা এই দুটা মুখস্থ রাখো, পানি, ক্লোরোফর্ম এবং অ্যামোনিয়া, এগুলো হচ্ছে আমাদের স্থায়ী দ্বিমেরুর উদাহরণ। এখন তড়িৎদ্বিমেরু ভ্রামক। তড়িৎদ্বিমেরু ভ্রামক কি? কোন একটি তড়িৎদ্বিমেরু যে কোনো একটির আধানের পরিমাণ, কোন একটা তড়িৎদ্বিমেরু যে কোনো একটি আধানের পরিমাণ এবং তাদের মধ্যবর্তী দূরত্বের গুণফলকে আমরা বলতেছি তড়িৎদ্বিমেরু ভ্রামক। এখানে লক্ষণীয় যে আমরা তড়িৎদ্বিমেরু ভ্রামককে আমরা প্রকাশ করি কি দ্বারা? পি দ্বারা, এবং আমরা জানি আধানকে আমরা প্রকাশ করি কি দ্বারা? কিউ দ্বারা, এবং এদের যে মধ্যবর্তী দূরত্ব আছে এই দূরত্বটাকে আমরা প্রকাশ করি 2L দ্বারা। ওকে, তাহলে আমাদের দ্বিমেরু ভ্রামক যদি হয় পি, আধান যদি হয় কিউ এবং মধ্যবর্তী দূরত্ব যদি হয় 2L, এখানে আমাকে বলছে দুইটার কি গুণফলকে আমরা বলছি, তার মানে পি এর মান হবে আধান এবং তাদের যে মধ্যবর্তী দূরত্ব এদের গুণফলের সমান, তার মানে পি ইজ ইকুয়াল টু কিউ ইন্টু 2L অথবা পি ইজ ইকুয়াল টু 2QL। এটা হচ্ছে আমাদের দ্বিমেরু ভ্রামকের সূত্র। এটা কিন্তু পরীক্ষায় সূত্রটা প্রায় উঠিয়ে দেয়। তো অভিমুখ ঋণাত্মক চার্জ হতে ধনাত্মক চার্জের দিকে, অবশ্যই আমাদের ঋণাত্মক চার্জ হতে কি হবে? আমাদের ধনাত্মক চার্জের দিকে কি হবে? আমাদের অভিমুখ হবে, তাই না? মাইনাস প্লাসের দিকে হবে তড়িৎদ্বিমেরু ভ্রামকের ভেক্টর। আচ্ছা, এখন আমরা একটি তড়িৎদ্বিমেরুর জন্য বিভব ও প্রাবল্য নির্ণয় করবো। আচ্ছা, এটা খুব একটা আমাদের পরীক্ষার জন্য এখন আর দরকার নেই, আর কিছু খুব একটা লাগে না। এখন দেখো, সুষম তড়িৎ ক্ষেত্রে অবস্থিত তড়িৎদ্বিমেরুর উপর প্রযুক্ত টর্ক, যে টর্কটা হয় এটা আমরা জাস্ট একটু দেখবো। দেখো ভাইয়া, টর্ক ইজ ইকুয়াল টু কি? একটি বলের মান ইন্টু বলদের মধ্যবর্তী দূরত্ব। এটা হচ্ছে সূত্রটা জাস্ট এখান থেকে মনে রাখবা যে টাউ ইজ ইকুয়াল টু QE 2L সাইন থিটা। এখন সাইন থিটা এটাকে আমরা এইভাবে লিখতে পারি যে 2L এর জায়গায় পি বলতে পারি বা PE সাইন থিটা। এটাকে কিন্তু যেহেতু PE একই সাথে সাইন থিটা, এটা কিন্তু এইভাবে লেখা যায় যে টাও, যেহেতু সাইন থিটা আছে সূত্রে, তার মানে আমরা পি ক্রস ই লিখতে পারি। ওকে, ক্রস গুণফল মানে তো সাইন থিটার সূত্র ইউজ হয়, তাই না? তো এই দেখো এখানে একটা ভেক্টর রূপী সূত্রে লেখা আছে যে টাও ইজ ইকুয়াল টু পি ক্রস ই। এখানে অবশ্যই কিন্তু আমাদেরকে ভেক্টর সাইন দিতে হবে, যেহেতু এটা কি একটা আমাদের ভেক্টর রাশি। আচ্ছা, এখান থেকে যে দুইটা জিনিস আমাদের লাগে, যে যখন আমরা এখানে সুষম তড়িৎ ক্ষেত্রে অবস্থিত তড়িৎদ্বিমেরুর উপর প্রযুক্ত টর্কের মান আমরা নির্ণয় করতেছি, তখন আমাদের যখন মধ্যবর্তী কোণ দুইটা ইয়ার মধ্যে, বলের মধ্যে এবং মধ্যবর্তী যে দূরত্ব লম্ব দূরত্ব এর মধ্যে, এদের যে মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হলে কি হয় আর মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি হলে কি হয়। আচ্ছা, যেহেতু এরা ক্রসের সূত্র, তার মানে কি এটা হচ্ছে আমাদের সূত্র হচ্ছে পি কি সাইন থিটা, তাই না? সো সাইন 0 ডিগ্রির মান বেশি না সাইন 90 ডিগ্রির মান বেশি? আমরা জানি সাইন 90 ডিগ্রির মান 1, সাইন 0 ডিগ্রির মান 0। তার মানে যখন আমাদের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হবে তখন এইটা হবে আমাদের সর্বোচ্চ। কারণ কি? তখন সাইন 90 ডিগ্রির মান হয় 1 আর সাইন 0 ডিগ্রির মান যখন মধ্যবর্তী কোণ 0 হয় তখন সাইন 0 ডিগ্রি হয়ে যায় 0, তখন টর্কের মান কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। তাহলে কি বললাম? যখন 90 ডিগ্রি হয় তখন টর্কের মান হয় সর্বোচ্চ, যখন 0 ডিগ্রি হয় তখন মধ্যবর্তী মান হয় 0। ওকে, তাহলে কি বললাম? তাহলে এটা কখন সর্বোচ্চ হবে? যখন দুইটা লম্বালম্বি অবস্থান করবে, অর্থাৎ মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হলে টর্কের মান সর্বোচ্চ হবে। যদি দুইটা একই দিক হয়, অর্থাৎ মধ্যবর্তী কোণ 0 মানে প্যারালালি হয়ে যায় এরা, তখন কি হবে? টর্কের মান 0 হবে। ওকে, এগুলা একটু মনে রাখলে পেয়ে যাচ্ছে তোমার। আচ্ছা, তড়িৎ ক্ষেত্রে দ্বিমেরুকে বিক্ষিপ্ত করতে কৃতকাজ। আচ্ছা, এখন আমরা কৃতকাজটা একটু দেখ। তো দেখো ভাইয়া, বলতেছে কৃতকাজ দ্বিমেরুতে স্থিতিশক্তির উপর সঞ্চিত থাকে। এটা জাস্ট মনে রাখলে হয়ে যাবে। কৃতকাজ কি করে? দ্বিমেরুতে আমাদের স্থিতিশক্তি যে আছে এই স্থিতিশক্তির উপর আমাদের সঞ্চিত থাকে। কৃতকাজ দ্বিমেরুতে কি থাকে? স্থিতিশক্তির উপর সঞ্চিত থাকে।
আচ্ছা, এখান থেকে এইটা খুব একটা আসে না, বাট তুমি একটু দেখে রাখতে পারো, যেহেতু আমাদের স্থিতিশক্তির কথা বলছে। স্থিতিশক্তির ক্ষেত্রে এখানে জাস্ট দুইটা যে আছে, এই দুইটা জাস্ট মনে রাখবা। সূত্রটা হচ্ছে ইউ ইজ ইকুয়াল টু পি 1 মাইনাস কজ আলফা। যখন আমার এখানে টর্কের কথা বলবে তখন আমরা সাইন থিটার সূত্র ইউজ করি, আর এখানে ক্ষেত্রে আমরা কজের সূত্র ইউজ করি। জাস্ট এখানে একটা জিনিস মনে রাখবা, বলতেছে দ্বিমেরুটিকে আলফা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রির কোণে ঘোরাতে কৃত কাজ হচ্ছে পি। আর যখন এই কোনটা দ্বিগুণ হয়ে যাবে, অর্থাৎ 180 ডিগ্রি হয়ে যাবে, তখন মধ্যবর্তী কোনো কিছু দেখার দরকার নাই, তুমি জাস্ট দেখবে এটার মানটা জাস্ট ডাবল হয়ে যাচ্ছে। তখন কি বলতেছি, যখন দ্বিমেরুটিকে ঘোরাতে আলফার মান 90 ডিগ্রি থাকবে, তখন নরমালি কি থাকবে, পি থাকবে। আর যখন এটা ডাবল হয়ে যাবে, কোণের মানটা যখন ডাবল হয়ে যাবে, তখন পি কি হয়ে যাবে, আমাদের ডাবল হয়ে যাবে। তোমরা যদি বুঝতে চাও কিভাবে আসলে ভাইয়া, সূত্রে আমরা জানি cos 90 ডিগ্রির মান কত, cos 90 ডিগ্রির মান 1 মাইনাস 1 মানে কি হবে, cos 90 ডিগ্রির মান কি কত, উল্টা বলতেছে, cos 90 ডিগ্রির মান হচ্ছে আমাদের 0। cos 90 ডিগ্রির মান যদি হয় 0, তাহলে 1 গুণ হলে পি থাকে। আর cos 180 ডিগ্রির মান হচ্ছে আমাদের -1। cos 180 ডিগ্রির মান কি, -1, আর মাইনাস কি +1। তো 1 + 1 মানে কি 2, তো 2p। এইভাবে আসলে এত কিছু দরকার নাই, আমরা জাস্ট এখানে আমরা একটা জিনিস মনে রাখবো, আলফা ইজ ইকুয়াল টু যখন আমাদের 90 ডিগ্রি হবে, তখন এটা হবে আমাদের পি, আর আলফা ইজ ইকুয়াল টু যখন 180 ডিগ্রি হবে, তখন এটা হবে আমাদের 2pe। আমাদের এত কিছু মনে রাখার প্রয়োজন নাই। আচ্ছা, এবার যদি আমরা একটু দেখি তারপর কি আছে নেক্সট। আচ্ছা, এবার একটা সূত্র এগুলা দেওয়া আছে, এগুলো খুব একটা ইম্পর্টেন্ট না, তুমি জাস্ট জিনিসগুলো একটু খেয়াল রাখবা। যে এখানে একটা দেওয়া আছে, কোন একটা বিন্দুতে বিভব, সূত্রটা জাস্ট মনে রাখবা, ভিপি ইজ ইকুয়াল টু 1/4 পাই এপসাইলন নট ইনটু বি কস থিটা ডিভাইডেড বাই আর স্কয়ার। এটা একটু মনে রাখবা। এটি হলো তড়িৎ দ্বিমেরুর জন্য বিভবের রাশিমালা। ওকে, সূত্রটা খুব কম দেয়, এবার দেখে রাখতে পারো, এটাতে কিন্তু আমরা এটা লিখতে পারি। ওকে, তারপর দেখো দ্রষ্টব্য, যদি থিটা ইজ ইকুয়াল টু 0 ডিগ্রি হয়, তখন পি বিন্দু তড়িৎ দ্বিমেরু অক্ষ বরাবর স্থাপিত হয়। এখন থিটা ইজ ইকুয়াল টু যদি 0 ডিগ্রি হয়, তাহলে এটা কি হবে, আমাদের অক্ষ বরাবর স্থাপিত হবে। আর থিটা ইজ ইকুয়াল টু যদি 90 ডিগ্রি হয়, তাহলে বি বিন্দু তড়িৎ দ্বিমেরুর অক্ষের উপর কি হবে, আমাদের অবিলম্ব হয়, কিন্তু ভিপি ইজ ইকুয়াল টু কি হবে আমাদের, বা ভি ইজ ইকুয়াল টু কি হবে, তখন 0 হবে। আচ্ছা, অন্য মাধ্যমে গেলে এটা আমাদের কে এর মানকে তখন আমাদের রাখতে হবে, তখন বাকি নর্মাল সূত্রের মতো হবে। এটা খুব একটা ইম্পর্টেন্ট, জাস্ট সূত্রগুলা জাস্ট দেখে রাখলে আর কি। আচ্ছা, তারপর যদি আমরা একটু দেখি ওয়েট, আর বাকি কি আছে। আচ্ছা, এগুলো হচ্ছে একটা স্পেশাল কেস, এগুলো খুব একটা লাগে না আসলে পরীক্ষা, তুমি এগুলা চাইলেই স্কিপ করতে পারো, তো আমরা তাও একটু দেখবো। এখান থেকে যেটা ইম্পর্টেন্ট, দেখো প্রাবল্য দূরত্বের ঘনফলের ব্যস্তানুপাতিক, বিভব দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এই জিনিসটা লাগে ভাইয়া, যে দূরত্বের কি ভাইয়া, বর্গের ব্যস্তানুপাতিক। তো কি বললাম ভাইয়া, যখন আমার প্রাবল্য যখন আমাদের কি বলবে, প্রাবল্য বলবে, তখন এটার হচ্ছে আমাদের ঘনফলের ব্যস্তানুপাতিক, তার মানে 1/r³। আর যখন বিভব বলবে, তখন এটা হচ্ছে আমাদের কি বর্গের ব্যস্তানুপাতিক, তার মানে কি 1/r²। এটা হচ্ছে বে, তাহলে এটা হচ্ছে কি আমাদের 1/r² হচ্ছে কখন, যখন আমাদের বিভব বলবে, তখন দূরত্বের সাথে সম্পর্ক বর্গের ব্যস্তানুপাতিক। আর যদি ঘনফল বলে, আর যদি প্রাবল্য বলে, তাহলে ঘনফলের ব্যস্তানুপাতিক। এই জিনিসগুলো একটু আমরা মনে রাখতে পারি। তারপর যদি আমরা একটু দেখি আর কি ইম্পর্টেন্ট আছে, আর কিছু বাকি আছে কিনা। এবার মোস্ট ইম্পর্টেন্ট আমাদের অপরিবাহী বা অন্তরক বা ডাইইলেকট্রিক, এই জিনিসগুলো একটু লাগে। তোমরা কি জানো অপরিবাহীর আরেকটা নাম কি, আমাদের অন্তরক বা ইনসুলেটর। ওকে, ইংলিশ নামগুলো আমরা মনে রাখবো। এখান থেকে আমাদের উদাহরণগুলো আসে। তো আগে আমরা একটু অপরিবাহী কি এটা একটু জানি। অপরিবাহী কি আমরা জানি, যারা কিনা বিদ্যুৎ পরিবহন করে না, বা অন্যভাবে বলতে গেলে যারা কিনা ইলেকট্রন পরিবহন করে না। এগুলা কি কি ভাইয়া, কাঁচ, রাবার, প্লাস্টিক, এগুলোর নাম তো জানতাই। ইভোনেটটা আলাদা হবে, আমরা মনে রাখবো। ওকে, ইভোনেট তো মনে রাখ, অপশনে দিয়ে দিতে পারে। আচ্ছা, কাঁচ, রাবার, প্লাস্টিক এবং ইভোনেট, এগুলো হচ্ছে আমাদের ইনসুলেটর বা অন্তরক পদার্থ। এখন এটা আমরা কেন জানলাম ভাই, এটা তো খুব একটা আমরা জানি সবাই, বাট এই যে ইনসুলেটর গুলো আছে ভাইয়া, তুমি দেখো, ওয়েট, হ্যাঁ ঠিক আছে, ডাইইলেকট্রিক বা পরাবৈদ্যুতিক পদার্থ বলে একটা টার্ম আছে। ওকে, একটু আগে আমরা যেটা দেখে আসছি, এখানে আমরা সেটার একটু বিস্তারিত দেখব। আচ্ছা, এখানে তুমি এখান থেকে খেয়াল করো যে ধরো বলতেছে তড়িৎ ক্ষেত্রের মধ্যে একটি ডাইইলেকট্রিক পদার্থ রাখলে পরমাণুগুলোর ধনাত্মক চার্জ তড়িৎ ক্ষেত্রের দিকে এবং ঋণাত্মক চার্জ তড়িৎ ক্ষেত্রের বিপরীত দিকে সরে যায়। স্বাভাবিক, ধনাত্মক চার্জগুলো কি হবে, তড়িৎ ক্ষেত্রের দিকে হবে, আর ঋণাত্মক চার্জগুলো তড়িৎ ক্ষেত্রের বিপরীত দিকে সরে যাবে। ফলে প্রতিটি অণু একটি তড়িৎ দ্বিমেরুতে পরিণত হয়। আর এটাকে আমরা বলতেছি, এইভাবে সৃষ্ট দ্বিমেরু আবেশ প্রক্রিয়াকে আমরা বলতেছি পোলারায়ন। এটা খুব একটা ইম্পর্টেন্ট না, বোঝার জন্য আমরা পড়ব। যেসব অপরিবাহী পদার্থকে তড়িৎ ক্ষেত্রের মধ্যে স্থাপন করলে পোলারায়ন ঘটে, তাকেই আমরা ডাইইলেকট্রিক বলে। এই জিনিসটা ইম্পর্টেন্ট, যে যেসব অপরিবাহী পদার্থকে তড়িৎ ক্ষেত্রের মধ্যে স্থাপন করলে পোলারায়ন করতেছে, তাকে আমরা বলতেছি কি ডাইইলেকট্রিক। তার মানে তোমরা কি বুঝলে এখান থেকে, যে অপরিবাহী পদার্থ যেটা আছে, এইটাকে
নর্মালি কি অপরিবাহী পদার্থ আমাদের কি করবে না, ইলেকট্রন পরিবহন করবে। কিন্তু কোনো একটা সিস্টেমের মধ্যে এটাকে নিয়ে গেলে, কোনো একটা সিস্টেমে এই অপরিবাহী পদার্থটাকে নিয়ে গেলে, অর্থাৎ কোনো একটা তড়িৎ ক্ষেত্রে এটাকে নিয়ে গেলে এটা কি করে, পোলারায়ন ঘটে। এটার পোলারায়ন ঘটে এবং তখন আমরা এই পদার্থটাকে আমরা বলছি ডাইইলেকট্রিক, মানে এটাকে ডাইইলেকট্রিক পদার্থ বলতেছে। এখন তার মানে আমরা কি বুঝলাম, সকল অপরিবাহী পদার্থই কি আমাদের ডাইইলেকট্রিক পদার্থ হচ্ছে না। কিছু কিছু অপরিবাহী পদার্থ আছে যেগুলাই শুধুমাত্র নর্মালি কি করবে না, আমাদের বিদ্যুৎ পরিবহন করবে না, বাট এগুলোকে আমরা একটা নির্দিষ্ট একটা সিস্টেমে, যেটাকে আমরা বলতেছি কি একটা তড়িৎ ক্ষেত্র, এই তড়িৎ ক্ষেত্রের মধ্যে নিয়ে গেলে এইটা কি করবে, আমাদের তড়িৎ ক্ষেত্রের মানের উপর প্রভাব বিস্তার করে, এটাকে বাড়াতে সহায়তা করে। ওকে, তখন আমরা সেটাকে আমরা বলতেছি কি ডাইইলেকট্রিক পদার্থ। তার মানে সকল অপরিবাহী পদার্থ থেকে ডাইইলেকট্রিক কথা হচ্ছে না, কিন্তু যারা ডাইইলেকট্রিক তারা অবশ্যই অপরিবাহী, কারণ অপরিবাহী পদার্থ দিয়েই আমরা মূলত ডাইইলেকট্রিক পদার্থ মেক করে থাকি। তো এটাই বলছে যে সকল অপরিবাহী পদার্থ, যত অপরিবাহী পদার্থ আছে এগুলো ডাইইলেকট্রিক পদার্থ না, কিন্তু যারা যারা আমাদের ডাইইলেকট্রিক তারা অবশ্যই কি অপরিবাহী পদার্থ। আমি এইভাবে বলতে পারতাম তোমাদের জাস্ট একটু বোঝার জন্য, কারণ এই জিনিসটা অনেক মাঝে মাঝে প্লেস থাকে। এই যে তোমরা ক্লাস 6-7 থেকে পড়ে আসতেছো, সকল নবী মানে কি বলে, সকল রাসূলই নবী, সকল নবী রাসূল নয়, এই মানে এখান থেকে যে কত রকম ছন্দ তোমরা তৈরি করো, বাট দিন শেষে পরীক্ষা আছে কিন্তু ভুল করো, ঠিক আছে? এই জন্য একটু বলা এই ভাব। তো কি বললাম, অপরিবাহী পদার্থ অনেক আছে, সবাই ডাইইলেকট্রিক না, কিছু কিছু অপরিবাহী পদার্থ আছে যেগুলো ডাইইলেকট্রিক পদার্থ। তার মানে যারা ডাইইলেকট্রিক তারা অবশ্যই কি আমাদের অপরিবাহী পদার্থ। ওকে, তো মিথেন দেখো, মিথেন হচ্ছে, এগুলোর উদাহরণগুলো মনে রাখতে হবে। মিথেন, পানি, মাইকা, প্লাস্টিক, অভ্র, এখান থেকে মিথেন, পানি, প্লাস্টিক, অভ্র এগুলো একটু আসতে পারে। এছাড়া সিরামিক, রাবার, এম্বার, কাঁচ এগুলো একটু দেখে রাখতে পারো। এখন এই যে পরাবৈদ্যুতিক পদার্থ আমরা পড়তেছি, এটা আসলে দুইটা ভাগে আমরা এটাকে আমরা ভাগ করতে পারি, এটাকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে অমেরুবর্তী পদার্থ আর একটা হচ্ছে মেরুবর্তী পদার্থ। অমেরুবর্তী বা নলবোলার সাবস্টেন্স এইটা কি ভাইয়া, এটা যেটা আমরা বলি এখান থেকে জাস্ট উদাহরণগুলো আমাদের মনে রাখতে হবে। তার আগে জাস্ট ইয়াগুলো একটু দেখি, মানে জিনিসটা আসলে এটা একটু যদি আমরা বোঝার ট্রাই করি। অমেরুবর্তী পদার্থ হচ্ছে যেসব পদার্থের অণুর ধনাত্মক আধান বন্টনের কেন্দ্র এবং ইলেকট্রন সমূহের বন্টনের কেন্দ্র একই বিন্দুতে থাকে, তারা হচ্ছে অমেরুবর্তী। যারা কিনা একই বিন্দুতে থাকে তারা হচ্ছে অমেরুবর্তী। তাহলে মেরুবর্তী পদার্থটা কি ভাইয়া, যারা কিনা একই বিন্দুতে থাকে না, স্বাভাবিক না? যেসব পদার্থের অণুর ইলেকট্রন সমূহের বন্টনের কেন্দ্র, ধনাত্মক আধান বন্টনের কেন্দ্র একই বিন্দুতে অবস্থিত না থাকে বা থাকে না, তাকে আমরা বলতেছি কি মেরুবর্তী পদার্থ। ওকে, তো দুইটা থেকে আমরা জাস্ট উদাহরণগুলো মনে রাখবো, এগুলো এমনিতে আসে না। দুইটা উদাহরণগুলো কি কি দেখো ভাইয়া, অমেরুবর্তী পদার্থের মধ্যে আছে আমাদের মিথেন, পানি, ক্লোরিন, অক্সিজেন, নাইট্রোজেন, আর আছে কার্বন ডাই অক্সাইড। এবং একই সাথে আমরা যদি বলি যে ইয়ার মধ্যে মেরুবর্তী পদার্থের মধ্যে আছে অ্যামোনিয়া, পানি। সো এখানে যদি দেখি এটা হাইড্রোজেন, সরি পানি ভুলে বলছি, তো পানি, হাইড্রোজেন ফ্লোরাইড, HCl, কার্বন মনোক্সাইড। এখানে একটা জিনিস খেয়াল করো, মেরুবর্তী পদার্থ হচ্ছে কার্বন মনোক্সাইড বা CO, আর অমেরুবর্তী পদার্থ হচ্ছে কি আমাদের কার্বন ডাই অক্সাইড। ওকে, এটা কিন্তু পার্থক্য মনে রাখতে হবে। আচ্ছা, তারপর অমেরুবর্তী বা অপোলার ডাইইলেকট্রিক পদার্থের দ্বিমেরু ভ্রামক 0 হয়। ওকে, এটাকে স্টার দিয়ে রাখো। তো কার মানে দ্বিমেরু ভ্রামক 0 হয়? অমেরুবর্তী বা অপোলার ডাইইলেকট্রিক পদার্থের দ্বিমেরু ভ্রামক কি হবে আমাদের 0 হবে। আচ্ছা, তারপর দেখো, আর এই পদার্থের প্রতি যে অণুর স্থায়ী দ্বিমেরু ভ্রামক থাকে ওটা তো 0 হয়, আর এটা কি একটা নির্দিষ্ট একটা কি থাকবে, স্থায়ী দ্বিমেরু ভ্রামক থাকবে। এবার যদি দেখি আমরা প্রায় শেষ প্রান্তে চলে আসে, আর একটু বাকি আছে। বলছে ডাইইলেকট্রিক বা পরাবৈদ্যুতিক ধ্রুবক কি, ডাইইলেকট্রিক বা পরাবৈদ্যুতিক ধ্রুবক কে ইজ ইকুয়াল টু এপসাইলন E ডিভাইডেড বাই এপসাইলন নট। মানে তোমরা জানো এই সূত্রটা, মাধ্যমের বেদনযোগ্যতা, মানে যেগুলো একটা মাধ্যমের বেদনযোগ্যতা ডিভাইডেড বাই শূন্য মাধ্যমের বেদনযোগ্যতা। নরমালি আমরা বায়ুর সাথে এটা কল্পনা করে থাকি, জাস্ট তুমি সূত্রটা জাস্ট একটু মনে রাখো। এখন কে কে পরাবৈদ্যুতিক ধ্রুবক বা ডাইইলেকট্রিক ধ্রুবক বা তড়িৎ মাধ্যমাঙ্ক এই তিনটা নামে ডাকা হয়ে থাকে। এটাকে পরাবৈদ্যুতিক ধ্রুবক, ডাইইলেকট্রিক ধ্রুবক বা অন্য একটা নাম, বাংলা নাম তড়িৎ মাধ্যমাঙ্ক। ওকে, তো অনেক ক্ষেত্রে এই ধ্রুবককে আপেক্ষিক ভেদ্যতাও বলা হচ্ছে, বলে আমি আমরা মনে রাখবো। অনেক ক্ষেত্রে ধ্রুবককে কি বলা হয়, আপেক্ষিক ভেদ্যতা। যেহেতু আমরা ভেদনযোগ্যতা এবং এটা কোন একটার সাথে আমরা কি অপেক্ষমান বা কি করি তুলনা করি, নামটা সিমিলার, আপেক্ষিক ভেদ্যতা। ওকে, দেন যদি আমরা একটু দেখি যে পরাবৈদ্যুতিক ধ্রুবকের মান সর্বদাই 1 এর চেয়ে বেশি, এটা স্টার দিয়ে রাখো, এটা খুব খুব ইম্পর্টেন্ট। যে পরাবৈদ্যুতিক ধ্রুবক এই কে এর মান অবশ্যই কি হবে, 1 থেকে আমাদের কি হবে, বেশি হবে। পরাবৈদ্যুতিক ধ্রুবকের মান কি হবে, সর্বদাই 1 এর থেকে কি হবে আমাদের বেশি হবে। আচ্ছা, এবার দেখো এখানে এই যে এই চার্টটা আমাদের পড়তে হবে যে ডাইইলেকট্রিক পদার্থ এবং ডাইইলেকট্রিক ধ্রুবক। এখান থেকে সবগুলো আমি পড়তে বলবো না, এখান থেকে পানিরটা আমরা পড়বো। পানির ডাইইলেকট্রিক ধ্রুবক কত, 20। কিছু কিছু জায়গায় পানি ডাইইলেকট্রিক ধ্রুবক তুমি দেখবা, তুমি ফিজিক্সও দেখবা, আবার কেমিস্ট্রিতেও আছে দেখবা যে পানির ডাইইলেকট্রিক ধ্রুবক 80, তাই না? তো
তুমি ইয়া করবা পরীক্ষায় আসলে কোনটা থেকে আসতেছে এটা আসলে বোঝা মুশকিল একটু। তো যখন তোমার অপশনগুলো দেওয়া থাকে তুমি আসলে অপশনগুলো দেখবা যে অপশনগুলো কাছাকাছি আছে কিনা। এখানে কিন্তু অপশনগুলো সব কম, ঠিক আছে। অপশনগুলো যদি কাছাকাছি থাকে তার মানে এটা এখান থেকে করছে, তার মানে আনসার হবে আমাদের মান কি হবে 20। যদি অপশনগুলো কাছাকাছি না থাকে তাহলে আমরা ভাববো কি এখান থেকে করছে। এনে কিছু তুমি অনুশীলনী যে প্রশ্নগুলো দেখবে এখানে মানটা মানে অপশনগুলো যেগুলো দেওয়া আছে সেও আমাদের দেখতে হবে, বাট নর্মালি আমরা 20 এখন আপাতত মনে রাখবো। আচ্ছা, তো আর এখান থেকে আমরা কি বলবো, আর যদি এখান থেকে আমরা কাঠটা মনে রাখবো, পানিরটা তো মনে রাখলাম, দেন হচ্ছে আমরা কাচেরটা মনে রাখতে পারি। কাজটা হচ্ছে কি 5.10 বা 5 মনে রাখতে পারি, 5 দিয়ে মনে রাখতে পারি। অবজেক্টটা মনে রাখতে পারি 7, অবজেক্ট হচ্ছে কি 7। আর শূন্য স্থানেরটা তো আমরা মনে রাখতেই পারি, সবাই জানি, এটা মনে রাখতে তো খারাপ দশা তাহলে শূন্য স্থানে কি 1 হবে, আর বায়ুটা কি তার থেকে একটু বেশি, শূন্য স্থান থেকে একটু বেশি 1.05। ওকে, তো এগুলো একটু জাস্ট মনে রাখলে হয়ে যাবে 1.05। আচ্ছা, তারপর হচ্ছে এবার হচ্ছে আমাদের ধারক, ক্যাপাসিটর বা কন্ডেন্সার। এটা সম্পর্কে আমরা ধারক কিন্তু আমাদের পরিচালনা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, ধারক যখন আমরা শব্দটা উচ্চারণ করতেছি সর্বপ্রথম আমরা কি মানে আমাদের মানে কি আসে, যে কিছু না কোনো কিছু ধারণ করে। আসলেই তাই, ধারক বলতে কি কোনো কিছু ধারণকারী, বা ধারক হচ্ছে কি কোনো কিছু ধারণ করে। কি ধারণ করে ভাইয়া, সেটা হচ্ছে আমাদের চার্জ ধারণ করে। কোন একটা পরিবাহীতে চার্জ সঞ্চিত রাখার যান্ত্রিক প্রক্রিয়াকে আমরা বলতেছি কি ধারক। তার মানে চার্জ যে সঞ্চিত রাখতেছে সেই এইটার যে যান্ত্রিক প্রক্রিয়া এটাকে আমরা মূলত বলতেছি কি ধারক। তার মানে কি করে, ধারক কি সঞ্চয় করে, চার্জ সঞ্চয় করে। আচ্ছা, এখন এই যে ধারক চার্জ সঞ্চয় করলো এইটার যে ধর্ম, এই ধর্মটাকেই বলতো আমরা বলতেছি কি ধারকত্ব। তার মানে কোন একটা বস্তুর চার্জ ধারণ করার যে ধর্ম বা চার্জ ধারণ করার যে ক্ষমতা এটাকে আমরা বলতেছি কি ধারকত্ব বা ক্যাপাসিটেন্স। আচ্ছা, এই ধারকত্ব বা ক্যাপাসিটেন্সের একটা সূত্র আছে, এটা হচ্ছে C=Q/V অথবা C=, আধান ডিভাইডেড বাই বিভব। আর ধারকত্বের সূত্র মানে তো ধারকের সূত্র নরমালি আমরা ধারকত্বটাই বের করি, তো ধারকত্ব আধান বাই বিভব। এখান থেকে ইম্পর্টেন্ট হচ্ছে ধারকত্বের একক কি বলতো ভাইয়া, ধারকত্বের একক হচ্ছে ফ্যারাড এবং এর ক্ষুদ্রতম একক হচ্ছে মাইক্রোফ্যারাড। এখানে কিন্তু ফ্যারাডে ইংরেজিতে অনেক সময় লেখা থাকে ফ্যারাডে, তোমরা বলো যে ধারকত্বের একক ফ্যারাডে না ভাইয়া, ফ্যারাডে না, এটা হবে ফ্যারাড। ফ্যারাড অপশনে কিন্তু ফ্যারাডেও থাকতে পারে, ওই ক্ষেত্রে কনফিউশন করে দিতে পারে। আচ্ছা, তাহলে ধারকত্বের একক হচ্ছে আমাদের কি ফ্যারাড, এটা কিন্তু আমরা মনে রাখবো, ভুল করা যাবে না কিন্তু। ধারকত্বের একক কি ফ্যারাডে, উত্তর না, ধারকত্ব হচ্ছে কি আমাদের ফ্যারাড। আর ক্ষুদ্রতম একক কি মাইক্রোফ্যারাড। ফ্যারাডই খুব একটা আসে, ফ্যারাড বেশি আসে। আচ্ছা, তারপর দেখো কোন ধরনের কোন ধারকের ধারকত্ব নির্ভর করে তার দুই পরিবাহীর আকার ও আকৃতির উপর এবং পরিবাহী দুটির মধ্যবর্তী দূরত্ব এবং মাধ্যমের উপর। তাহলে কি বললাম, কোন ধারকের ধারকত্ব কিসের উপর নির্ভর করতেছে, তার দুই পরিবাহীর আকার ও আকৃতির উপর এবং পরিবাহী দুটির মধ্যবর্তী দূরত্ব ও মাধ্যমের উপর নির্ভর করতেছে। ঠিক আছে, পরিবাহীর ধারকত্ব যে বিষয়ের উপর নির্ভর করে, এই যে ভালোভাবে বলা আছে 4টা বিষয়ের উপর নির্ভর করে। কি কি বিষয়ের উপর নির্ভর করে, একটা হচ্ছে পরিবাহীর আমাদের ক্ষেত্রফল, আর হচ্ছে পরিবাহীর মাধ্যম, আরটা হচ্ছে পরিবাহীর দূরত্ব, আরটা হচ্ছে ভূসংযুক্ত আছে কিনা বা ভূসংযোগের সান্নিধ্য। তাহলে আমরা যদি এখানে একটু দেখি যে ধারকত্বের সংজ্ঞাটা কি, C=Q/V। এখন কাজে নির্দিষ্ট পরিমাণ চার্জের পরিবাহীর বিভব যে কারণে পরিবর্তিত হয় সেসব কারণে ধারকত্ব পরিবর্তিত হয়। বিভবটা যে কারণে পরিবর্তিত হওয়া পসিবল, ধারকত্বটা কি সেম ভাবে পসিবল মানে পরিবর্তিত হবে। এখন এটা কিসের উপর নির্ভর করে, আমরা কোনো একটা গোলাকার বস্তুর ক্ষেত্রে, এটা একটু পরেই দেখবো, এখানে দেখে নিচ্ছি। গোলাকার পরিবাহীর ক্ষেত্রে আমরা জানি C=ε0, C=4πε0 K/R। এটা হচ্ছে গোলাকার পরিবাহীর ক্ষেত্রে। এই গোলাকার পরিবাহীর সূত্রটা আমরা মনে রাখতে পারি। এখন এখানে আর আছে না, আর মানে কি, এটা ক্ষেত্রফলের সাথে একটা সম্পর্ক। তার মানে ব্যাসার্ধ যদি বৃদ্ধি পায় তার ক্ষেত্রফল বৃদ্ধি পায়, তার মানে গোলাকার পরিবাহীর ক্ষেত্রে এটা যে ক্ষেত্রফল আছে এই ক্ষেত্রফলের উপরও কিন্তু আমাদের ধারকত্বটা নির্ভর করতেছে। তার মানে ব্যাসার্ধ বৃদ্ধি পেলে ক্ষেত্রফল বৃদ্ধি পাবে, আর ক্ষেত্রফল বৃদ্ধি পেলে আমাদের ধারকত্ব বৃদ্ধি পাবে। আচ্ছা, পরিবাহীর মধ্যবর্তী মাধ্যম, আমি আমারও বলতেছি যে পরাবৈদ্যুতিক ধ্রুবক আমরা কেন পড়ছিলাম, এই যে ডাইলেকট্রিক ধ্রুবক আমরা ধারকের মধ্যে যে ইউজ করতেছি এটার কারণে কিন্তু আমরা পড়ছিলাম। মধ্যবর্তী কি পদার্থ দিচ্ছ তার উপরে কিন্তু এটা নির্ভর করতেছে। তো মধ্যবর্তী মাধ্যমের উপর কি করে আমাদের ধারকত্বটা নির্ভর করে, অর্থাৎ ডাইলেকট্রিক ধ্রুবকের উপর কিন্তু আমাদের এই মাত্রাটা নির্ভর করতেছে। আচ্ছা, বাদ্যের মধ্যবর্তী দূরত্ব, তুমি বাদ্যকে কতটুকু দূরত্ব অবস্থান করাইতেছো সেটাও কিন্তু নির্ভর করতেছে। সমান্তরাল পান ধারকের মধ্যবর্তী দূরত্ব বৃদ্ধি পেলে ধারকত্ব কমে এবং দূরত্ব কমলে ধারকত্ব বৃদ্ধি পায়। স্বাভাবিক, যে যখন দূরত্ব বৃদ্ধি পাবে তখন এটা ধারকত্বটা কমে যাবে, যখন ওরা বেশি দূরে চলে যাবে ধারকত্বটা কমে যাবে, যখন দূরত্বটা আমি কম রাখবো তখন ধারকত্বটা নর্মালি বৃদ্ধি পাবে। আচ্ছা, অপর কোনো পরিবাহী বা ভূসংযুক্ত পরিবাহীর সান্নিধ্য যদি ইয়ার সাথেও যদি আমরা কি বলে পৃথিবীর সাথে সংযুক্ত করে রাখি তাও কিন্তু আমাদের বৃদ্ধি পাবে। তো এখান থেকে জিনিসগুলোকে যদি আমরা একটা সামারাইজ করি, দেখো ক্ষেত্রফল যদি আমরা বাড়াই আর যদি আমরা বাড়াই সি কি করে আমাদের ইনক্রিজ করে বৃদ্ধি পায়। পরিবাহের মধ্যবর্তী দূরত্ব যদি বাড়াই এটা কমে যায়, নেগেটিভ নিচের দিকে আসে, এটা হচ্ছে পজিটিভ উপরের দিকে বাড়ে। ক্ষেত্রফল বাড়ালে এটাও মানে বাড়ে, এটা কমে।
মানে মধ্য মানে পরিবাহীর মাধ্যম কি বলছে দাঁড়া ওয়েট এখানে উল্টা বললাম যারা পরিবার এটা তো নির্ভর করে এখানে তো প্লাস মাইনাস যারা নির্ভর নর্মালি কি হয় যদি আমরা উচ্চ টিয়ার কি বলে উচ্চ ডাইলেকট্রিক ধ্রুবক ইউজ করি তাহলে এটা বাড়বে আর যদি নিম্ন ডাইলেকট্রিক ধ্রুবক ইউজ করি সেটা কমবে এটা তো ভেরি করে তো পাদ্যের মধ্যবর্তী দূরত্ব যদি আমরা বাড়াই মধ্যবর্তী দূরত্ব বাড়ালে কি হবে দূরত্ব ঠিক কমবে তার মানে এটা নেগেটিভ ওকে বাড়াইলে এটা কমবে মানে ব্যস্তানুপাতিক সম্পর্ক অপর কোনো পরিবারের ভূসংযোগ করলে এটা কি মধ্যবর্তী ধারকত্ব মানে ভূসংযোগ করলে ধারকত্ব কি বৃদ্ধি পাবে কারণ তুমি যখন অতিরিক্ত চার্জ কোন একটা ধারককে দিবা যখন এটা রাখতে পারবে না এটা কি করবে ভূসংযোগ যেহেতু আছে কারণ আগ্ভূত সংযোগের তো কখনোই করে না মানে কখনোই বাড়েও না কমে এটা মানে নির্দিতে চার্জ এটা নিতে পারে তার মানে কি চার্জগ্রস্ত পরিবাহীর নিকটে অন্য কোনো চার্জ শূন্য বা ভূসংযুক্ত পরিবাহী থাকলে বৈদ্যুতিক আবেশের দরুন পরীক্ষাধীন পরিবাহীর ধারকত্ব অবশ্যই কি পাবে বৃদ্ধি পাবে ওকে সো এটাই বলছে আমাদের এখানে কি পাবে বৃদ্ধি পাবে মানে এখানে ইনক্রিজ হবে আচ্ছা এবারে হচ্ছে ধারকত্ব বৃদ্ধি করা যায় কিভাবে বৃদ্ধি করতে পারি এগুলো আর একটু সামারাইজ করে দেওয়া আছে আমরা বৃদ্ধি করতে পারি আমরা ক্ষেত্রফল বাড়াতে পারি আমরা দূরত্ব কমিয়ে দিতে পারি পাদ্যের মধ্যে বেশি মানের ডাইলেকট্রিক উচ্চ মানের ডাইলেকট্রিক পদার্থ ব্যবহার করতে পারি এবং ধ্রুবকের পদার্থ মানে এটাই বলছে তারপর পাদ্যের যে কোনো একটিকে ভূসংযুক্ত স্থাপন দুইটাতে কিন্তু ভূসংযুক্ত করা স্থাপন করার কোনো প্রয়োজন নেই এটাকেই ভূসংযুক্ত করলে হয়ে যাচ্ছে তাই না তো ভূসংযুক্ত আমরা কি করতে পারি আচ্ছা গোলাকার পরিবাহীর ধারকত্ব এখন এই যে একটু আগে বললাম গোলাকার পরিবাহীর ধারকত্বটা আমরা পড়বো এখন দেখ গোলাকার পরিবাহীর ধারক প্রথম হচ্ছে ধারকত্বের মেইন সূত্র কি সি ইজ ইকুয়াল টু কিউ বাই ভি আর এখান থেকে আমরা লিখতে পারি ভি ইজ ইকুয়াল টু কিউ বাই সি আচ্ছা গোলাকার পরিবাহীর ধারকত্ব হচ্ছে সি ইজ ইকুয়াল টু এপসাইলন নট কে আর অথবা এপসাইলন নট আর যেভাবে মানে যদি কে এর মানটা যদি আমরা এখন না ধরি তাহলে এপসাইলন নট আর দিয়ে আমরা বলতে পারি আচ্ছা এটা হচ্ছে গোলাকার পরিবাহীর সূত্র আচ্ছা কে এর মান কি এখন দেখো ভাইয়া কে পরাবিদ্যুৎ ধ্রুবক সম্পন্ন গোলাকার পৃষ্ঠ হলে এখানে সি ইজ ইকুয়াল টু কিউ বাই ভি এটাকে কিন্তু এই যে 4 পাই এপসাইলন নট কিউ বাই আর এইভাবে কিন্তু আমরা লিখতে পারি আচ্ছা তারপর এপসাইলন নটের মানকে আমরা একটু আগে উপরে আসছি সবার প্রথমে মনে করো 8.854 × 10 ইনভার্স 12 কুলম্ব স্কয়ার পার নিউটন মিটার স্কয়ার ওকে এটা হচ্ছে সূত্র এটা জাস্ট এটা কিন্তু একটা 22 বার তোমরা তো জানো যে আমরা যখন 1/4 পাই এপসাইলন নট এই এপসাইলন নটের মানটা যদি আমরা মানে জাস্ট উল্টে দেই তাহলে কিন্তু আমরা এখানে যে নরমাল যে সি এর মান ওটা কিন্তু আমরা পেয়ে যাচ্ছি তাই না এটা তোমরা 22 বার আমি আশা করি তুমি জানো তো কোনটা এপসাইলন নটের মান কোনটা আমাদের এটা উল্টে দিলে 1/4 পাই এপসাইলন নটের মান পরীক্ষা কি তোমার শুধুমাত্র এপসাইলন নটের মান চাইতেছে নাকি 1/4 পাই এপসাইলন নটের মান চাইতেছে এটা কিন্তু একটু খেয়াল রাখবা ওকে মানগুলো মনে রাখবা ওকে 1/4 পাই এপসাইলন নটের মান হচ্ছে 9 × 10 টু দি পাওয়ার 9 আর এর মান হচ্ছে 8.854 × 10 ইনভার্স 12 আচ্ছা 2 নাম্বারটা দেখো ভাইয়া বলতেছে কোনো পরিবাহীর ধারকত্ব 1 ফ্যারাড হলে ফ্যারাডে না কিন্তু ফ্যারাড মনে রাখবা ফ্যারাড হলে বলতে বোঝায় সবকিছু একক হবে স্বাভাবিক তার বিভব 1 ভোল্ট বৃদ্ধি করতে 1 কুলম্ব চার্জ দিতে হয় এবং পরিবাহীর ধারকত্ব অবশ্যই যে বলে আসলাম 9 × 10 টু দি পাওয়ার 9 মিটার ব্যাসার্ধের একটি গোলকের পরিবাহীর শূন্য মাধ্যমে বা বায়ুতে ধারকত্বের সমান আচ্ছা কে এর একক ফ্যারাডে পার মিটার কে এর একক কি ফ্যারাডে পার মিটার ফ্যারাড পার মিটার তো এখানে দুইটা একক আমরা পেলাম এটা হচ্ছে এপসাইলন নটের একক যেটা হচ্ছে কুলম্ব স্কয়ার পার নিউটন পার মিটার স্কয়ার আর একটা হচ্ছে পরাবৈদ্যুতিক ধ্রুবকের একক পরাবৈদ্যুতিক ধ্রুবকের একক তাহলে কি ফ্যারাড পার মিটার আচ্ছা ওকে এবার যদি আমরা দেখি তড়িৎ ধারকত্ব ওকে সো তড়িৎ ধারকত্ব বা ইলেকট্রিক ক্যাপাসিটেন্স বা ক্যাপাসিটি চার্জ এবং বিভব পরস্পর সমানুপাতিক চার্জ এবং বিভব কি আমাদের পরস্পরের সমানুপাতিক এখন চার্জ এবং বিভব পরস্পর যদি সমানুপাতিক হয় তাহলে চার্জ ইজ ইকুয়াল টু কি হবে ধারকত্ব ইনটু বিভব নরমালি আমরা সূত্র জানি চার্জ ইজ ইকুয়াল টু কিউ ইজ ইকুয়াল টু সিভি কিউ ইজ ইকুয়াল টু কি সিভি বা অনেকে অন্যভাবে মনে রাখে কিউ ইজ ইকুয়াল টু সিভি যেভাবে মনে রাখতে পারে আচ্ছা এখানে একটা ইয়া দিচ্ছে কোন পরিবাহীর বিভব 1 একক বৃদ্ধি করতে যে পরিমাণ চার্জের প্রয়োজন হয় তাকে উক্ত পরিবাহীর ধারকত্ব বলে কোন একটা পরিবাহীর বিভব আমরা যদি 1 একক বৃদ্ধি করতে চাই তাকে আমরা যে পরিমাণ চার্জ দিব সেটাকে আমরা বলতেছি ওই পদার্থের বা ওই পরিবাহীর তড়িৎ ধারকত্ব আচ্ছা তারপর ধারকত্বের মাত্রা ব্যাপক এটা একটু আমাদের লাগবে তো ধারকত্বের একক মাত্রা এখান থেকে 1 ফ্যারাড ধারকত্বের মাত্রা 1 ফ্যারাড বলছে 1 ফ্যারাড কাকে বলে কোন পরিবাহীর বিভব 1 ভোল্ট বৃদ্ধি করতে যদি 1 কুলম্ব চার্জের প্রয়োজন হয় তবে তার ধারকত্বকে আমরা 1 ফ্যারাডে বলতেছি এখানে দেখো কিছু দেখাইছে 1 মাইক্রো ফ্যারাড ইজ ইকুয়াল টু 10 ইনভার্স 6 ফ্যারাড এটা আমরা জানি 1 মাইক্রো ফ্যারাড ইজ ইকুয়াল টু 1 পিএফ অর্থাৎ ডাবল গুণ হবে 10 টু দি 10 ইনভার্স 12 ফ্যারাডে ওকে পিকো ফ্যারাডে আচ্ছা তারপর দেখো সমান্তরাল পাতধারকের ধারকত্ব একটু আগে আমরা কি দেখে আসলাম যে কি বলে গোলাকার পাতধারকের ধারকত্ব দেখে আসলাম এখন হচ্ছে সমান্তরাল পাতধারকের ধারকত্ব এখন দেখো পরাবৈদ্যুতিক মাধ্যম যেমন প্যারাফিন গন্ধ কাঁচ ইভোনাইড অভ্র এগুলা সাধারণত আমাদের কি
পরাবৈদ্যুতিক মাধ্যম হিসেবে আমাদের ব্যবহৃত হয়ে থাকে। আচ্ছা, এখান থেকে আমাদের কি লাগবে? এখান থেকে সূত্রটা লাগবে যে সমান্তরাল পাতধারকের ক্ষেত্রে আমাদের সূত্র হচ্ছে সি ইজ ইকুয়াল টু এপসাইলন নট এ ডিভাইডেড বাই ডি। এটা হচ্ছে সমান্তরাল পাতধারকের সূত্র। ইভেন এটা দিয়ে বেশিরভাগ ম্যাথ আসে, যদি মানে ভার্সিটি যদি কোনো ম্যাথ আসে সি ইজ ইকুয়াল টু এপসাইলন নট এ ডিভাইডেড বাই ডি, এই সূত্র দ্বারা আমি আসলে সূত্রটা মাঝে মাঝে হুবহু উঠিয়েও দেয়। আচ্ছা, তারপর দেখো বায়ু বা অন্য মাধ্যমের ক্ষেত্রে এখানে জাস্ট কে এর মানগুলো এগুলা এপসাইলন এর মানগুলো এদিকে এপাশ ওপাশ করে জাস্ট দেখাইছে, এটা খুব একটা ইম্পর্টেন্ট না। আচ্ছা, তারপর যদি আমরা একটু দেখি, দেখো ধারকের শ্রেণী ও সমান্তরাল সংযোগ ও তুল্য ধারকত্ব, এটা কিন্তু অনেকটা রোধের উল্টা। আমরা যে চলতরিত অধ্যায়ে যে রোধ করি, এটার কিন্তু অনেকটা ভাইস ভার্সা কিন্তু ধারক আমাদের। ওকে, তো আমরা যদি একটু দেখি, তো দেখো এটা দুই ধরনের হতে পারে, একটা শ্রেণী বা শ্রেণী সময়, একটা সমান্তরাল সময়। এটা তোমরা জানো, আমরা একটু সরকারে পড়া ট্রাই করবো মনে রাখার মতো করে কিভাবে আছে। দেখো এখানে দেখো ভাইয়া ধারকের শ্রেণী বা সিরিজ বিন্যাস, এটা ক্ষেত্রে আমাদের কি হয় ভাইয়া, ধারকত্বটা নর্মালি আমাদের যদি তুমি একটু ভিজুয়ালাইজ করো, রোধের ক্ষেত্রে আমরা কি করছি, সিরিজ দিয়ে যখন থাকে তখন আমরা সবগুলা রোধকে যোগ দিছি, তুল্য রোধ নির্ণয় করার জন্য সবগুলাকে যোগ দিছি। এখানে আমরা তুল্য ধারক নির্ণয় করার জন্য যেহেতু আমরা বলছি ভাইস ভার্সা, তার মানে রোধে যেহেতু শ্রেণীতে আমরা সবগুলা যোগ দিছি, তার মানে ধারকে সবগুলাকে 1/, করে যোগ দিয়ে দিব, সবগুলাকে 1/, করে যোগ দিয়ে দিব। অর্থাৎ রোধের শ্রেণী ধারকের সমান্তরালের যে ম্যাথ এরকম, আর রোধের সমান্তরাল ধারকের শ্রেণীর মতো ম্যাথ। ওকে, তো আমরা আরো দেখি, আরো দেখলে বুঝবো। দেখো এখানে একটা আছে, দেখো শ্রেণী সংযোজনের অন্তর্ভুক্ত ধারকগুলোর ধারকত্বের বিপরীত মানের সমষ্টি তুল্য ধারকত্বের বিপরীত মানের সমান, তাই না? স্বাভাবিক, ধরো শ্রেণীতে দুইটা আছে, দুইটাই, একটা হচ্ছে সি আর এটা হচ্ছে আরেকটা হচ্ছে সি। তো শ্রেণীতে আমাদের ধারকত্ব আমাদের কিভাবে নির্ণয় করে, এটা নির্ণয় 1/CS, কারণ এটা রোধের মানে তুল্য রোধ যেভাবে নির্ণয় করতাম ওইভাবে নির্ণয় করবো। নিচে গুণফল উপরে যোগফল এভাবে নির্ণয় করা যায়, কিন্তু এটা নিচে গুণফল উপরে, আমি উল্টা লিখতেছি হয়তো, হ্যাঁ উল্টা লিখতেছি, নিচে যোগফল উপরে গুণ। আচ্ছা ওইটা না যাই, তো এখানে যেভাবে আমরা লিখতে পারি 1/1/C1 প্লাস 1/C2। ওকে, এটা হচ্ছে ইয়ার ক্ষেত্রে, শ্রেণীর ক্ষেত্রে। আর যদি সমান্তরাল ধারকের ক্ষেত্রে আমরা যাই, তাহলে হচ্ছে সবগুলো আমরা জাস্ট যোগ দিয়ে দিব, সিপি ইজ ইকুয়াল টু সবগুলো জাস্ট যোগ দিয়ে দিব, এভাবে হয়ে যাবে। তোমরা তো বললাম এটা হচ্ছে ভাইস ভার্সা। ওকে, আচ্ছা, তো এখানে একটা ম্যাথ আছে, নর্মাল ম্যাথ। তো তার আগে আমরা যদি এই যে এখান থেকে যাচাই করো, এটা এই ইয়াটা প্রায় আসে, আর একই সাথে এই ম্যাথটা থেকেও প্রায় প্রশ্ন আসে, ভার্সিটি মেডিকেল দুই জায়গায় আসে। আচ্ছা, এই দুইটা লাইন থেকে প্রশ্ন আসে, কিভাবে সেটা যদি দেখি, আমি শর্টকাটটাও আমি বলে দিচ্ছি। বলতেছে সমান ধারকত্বের দুটি ধারকের সমান্তরাল সমবায়ে থাকাকালীন ধারকত্ব শ্রেণীবদ্ধ সমবায়ে থাকাকালীন সমতুল ধারকত্বের 4 গুণ। কিচ্ছু বুঝি নাই, বুঝবা ভাইয়া আস্তে আস্তে। আচ্ছা, ধরো এখানে বলছে দুটি ধারক, আমরা ধরলাম একটা ধারক হচ্ছে কি সি, আর একটা সেম মানে মনে রাখার জন্য দুইটাই সি ধরলাম, যেহেতু সমান বলছে দুইটাই C1 C2 দুইটাই সমান, একটা সি হলে আরেকটা সি। বলতেছে দুটি ধারকের সমান্তরাল সমবায়ে থাকাকালীন ধারকত্ব। আচ্ছা, এটা যদি সমান্তরালে থাকে, এটা যদি আমাদের কি থাকে, সমান্তরালে থাকে, সমান্তরালে যদি আমাদের থাকে, এদের আমাদের সিপি ইজ ইকুয়াল টু কি হবে, দুইটার যোগফল কি হবে, সি প্লাস সি, মানে কি আমাদের 2C, তাই না? যদি আমাদের এইটাই আমাদের শ্রেণীতে থাকে, তাহলে কি করবে, তখন আমরা নর্মালি ইয়াতে কি করতাম, এটা 1/, সূত্র ইউজ করে করা যায়। আমি যদি শর্টকাট করি, CS ইজ ইকুয়াল টু আমরা কি করতে পারতাম, আমরা তুল্য রোধের ক্ষেত্রে কি শিখছি, যদি দুইটা সমান সমান রোধ হয়, সমান রোধ হলে যতটা রোধ হবে তার সংখ্যা দ্বারা ভাগ দিলেই তাদের তুল্য রোধ পেয়ে যাবে। সেম ভাবে যদি সমান সমান ধারক হয়, তাদের শ্রেণীতে তুল্য ধারকত্ব নির্ণয়ের ক্ষেত্রে যে কোনো একটা ডিভাইডেড বাই তাদের সংখ্যা করলেই পেয়ে যাবে। এখানে যেহেতু দুইটা ধারক, তার মানে দুইটা ধারকের মান দিয়ে, অর্থাৎ যে কোনো একটাকে অর্থাৎ সিকে 2 দ্বারা ভাগ দিলেই আমরা কি পাবো, মানটা পেয়ে যাবো। এখানে আমাদের প্রশ্ন করছে যে সমান্তরাল সমবায়ে থাকাকালীন যে ধারকত্বটা আমরা পাবো, সেইটা শ্রেণীবদ্ধ সমবায়ে থাকাকালীন সমতুল্য ধারকত্বের কত গুণ, এটাই আমরা নির্ণয় করবো। এখানে কত গুণ নির্ণয় করবো, সমান্তরাল সমবায়ে এখানে আমরা পাইছি কি সিপি, শ্রেণীতে আমরা পাইছি সিএস, সিপির মান পাইছি আমরা 2C, সিএস এর মান পাইছি আমরা C/2। তার মানে এটা যদি দুইটা উপরে চলে যায় 4C, তার মানে হলো তো এখানে আমাদের কি হয়ে গেল 4 গুণ। তো এইভাবেই মূলত দুইটা যদি সেম মানের ধারকত্ব থাকে, এটা সমান্তরালে ধারকত্ব, ওইটা শ্রেণীতে ধারকত্বের 4 গুণ। এইটা যদি তোমাকে একটু উল্টা ভাবে বলে, সাপোজ এটা না বলে ঘুরিয়ে বললো যে শ্রেণীতে ধারকত্ব সমান্তরালের কত গুণ, এটা তো বলছে সমান্তরালেরটা শ্রেণীতে কত গুণ, মানে শ্রেণীর কত গুণ। আর যদি বলে শ্রেণীটা সমান্তরালের কত গুণ, তার মানে তখন সিএসটা চলে যাবে উপরে, সিপিটা চলে যাবে নিচে। যদি এরকমটা হয় তাহলে উপরে হবে C/2, নিচে হবে কি আমাদের 2C। এখন দেখো যদি আমরা এটাকে গুণ করি, C/2 কিন্তু যেহেতু আছে 1/,
ওয়েট, তো 1/2 তো এটা হবে কি সিসি কাটা 1/4 গুণ, অর্থাৎ 1/4 গুণ হয়ে যাবে। যদি CS/CP বলে তাহলে 1/4 গুণ হয়ে যাবে। তারপর দেখ, এখন দেখ এখানে আরেকটা অন্যরকম ভাবে বলছে যে প্রমাণ কর যে সমান ধারকত্বের চারটি ধারকত্বের শ্রেণী সমবায় থাকাকালীন সমতুল্য ধারকত্ব তাদের সমান্তরাল সমতুল্য থাকে 16 গুণ। এখানে পরীক্ষা আসলে প্রমাণ করতে বলে না, সরাসরি প্রশ্ন করে যে চারটি ধারকত্ব শ্রেণী সমবায় থাকাকালীন সমতুল্য ধারকত্ব তাদের সমান্তরাল সমবায় থাকাকালীন ইয়ার কত বড়। আচ্ছা তাহলে দেখো ভাইয়া চারটি ধারক আছে শ্রেণী সমবায়, চারটি ধারক যদি শ্রেণী সমবায় থাকে তার মানে তুমি বলতেই পারতেছো যে তার মানে কি চারটি ধারকত্ব সমান ধারকত্ব, তো একটা যদি হয় সি তার মানে এটাকে আমরা C/4 লিখতে পারি যেহেতু শ্রেণী সমবায়। আর সমান্তরালের ক্ষেত্রে আমরা লিখতে পারি যেহেতু যোগ করবো তার মানে এটা লিখতে পারি 4C, তাই না? 4C লিখতে পারি যেহেতু আমরা যোগ করবো, আর এটা অর্ধেক হয়ে গেছে মানে একটার 4 দ্বারা ভাগ দিছি। আশা করি বুঝতে পারছো। দেখো বলছে কি যে শ্রেণীটা আমরা উপরে রাখবো, শ্রেণীর যেটা অর্থাৎ CS এটাকে আমরা উপরে রাখবো। এখানে কি রাখছিলাম? হ্যাঁ রাখছিলাম। আচ্ছা শ্রেণীটা উপরে আর সিপিটা নিচে, যেহেতু সমান্তরালের কত গুণ বলছে, তো CS কত C/4, CP কত 4C। এটাকে যদি আমরা করি ম্যাথ করি তাহলে আমরা কি পাবো, মানে এটা কত গুণ হবে? এটা হবে আমাদের মানে 1/16 C/4 ইন্টু 1/4C, বুঝে নিও 1/4C ডিভাইডেড বাই C ডিভাইডেড বাই 16, তার মানে কি 1/16 গুণ। ওকে, মানে সি তো হবে না, কাটাকাটি চলে যাবে, 1 কি হবে আমাদের 16 গুণ। আচ্ছা ওকে, তো হোপফুলি এই দুইটা জিনিস তোমরা মানে আসলে সরাসরি আনসার করতে পারো। আমি একটু ব্যাখ্যা করে দেখাইছি কেন, তুমি যেন তোমার চিন্তা ভাবনাটা যেন মানে মুখস্থ নির্ভর না হয়, একটু যেন তুমি ভেবে ভেবে আনসার করতে পারো। আমি কিন্তু ধারকের স্থিতিশক্তি, সো ধারকের স্থিতিশক্তির ক্ষেত্রে এই যে সূত্রগুলো আছে আমাদের সবগুলা সূত্র মানে ধারকের স্থিতিশক্তি বা সঞ্চিত শক্তির যে সূত্র এগুলো কিন্তু আমাদের সবগুলাই মনে রাখা লাগে। ওকে, তো সবগুলো আমরা একসাথে মনে রাখবো। U = ½ Q²/C, অথবা এটাকে অনেক কিভাবে মনে রাখে U = Q²/2C ½ CV² ½ QV। যেভাবে মনে রাখতে পারো ভাইয়া তোমার যেভাবে ভালো লাগে এভাবে মনে রাখবা, বাট এই লাইনের সূত্রগুলো অবশ্যই মনে রাখবে। ভার্সিটিতে এখান থেকে তো ম্যাথ আসেই, বাট মেডিকেলে কিন্তু সরাসরি সূত্রগুলা একটু ইন্টারচেঞ্জ করে উঠিয়ে দেয়। তো আমি বলবো সবগুলাই মনে রাখা, যদি সবগুলা মনে রাখতে কষ্ট হয় তুমি কি করবা, এগুলাকে করবা যে একসাথে করে নিয়ে আসবা, মানে একটা মনে রাখবা আর সাথে মানগুলা ইন্টারচেঞ্জ করলে এখানে কিন্তু জাস্ট তুমি তো মান বসাও তাহলে এটা পাবা, আবার এখানে মান বসালে এটা পাবা। ওকে, আর পরীক্ষায় যদি ম্যাথ দেয়, ম্যাথ আসলে সূত্রগুলো 3টা মনে রাখলেই ভালো। কেন ভালো? কারণ তুমি ম্যাথে তোমার যে ডাটা দেওয়া থাকবে ডেটার উপর নির্ভর করবে আসলে তুমি কোন সূত্র ইউজ করবা। ওকে, ডেটার উপর ইউজ করবে তুমি কোন সূত্র ইউজ করবা, কারণ যে ডেটা থাকবে ওই অনুযায়ী তোমাকে সূত্র ইউজ করতে হবে। তো সেজন্য 3টে সূত্রই মনে রাখা বেস্ট আমি বলবো। ওকে, আচ্ছা তো এখান থেকে একটা ম্যাথ দেওয়া আছে, এই ম্যাথটা জাস্ট নর্মালি তুমি সূত্র বসাবা, সূত্র বসিয়ে জাস্ট ম্যাথটা জাস্ট তুমি একবার প্র্যাকটিস করতে পারো, এত কঠিন মান দিয়ে নাও আসতে পারে যদি মেডিকেলে দেয়। ওকে, তো আর যদি হাতে এটা করা যাবে কিনা, হাতে খুব একটা ইজি না, এটা দিয়ে করায়, তো তুমি জাস্ট নিয়মটা দেখে রাখলা আর কি। আচ্ছা এটা সহজ আছে, এটা তুমি দেখতে পারো। আচ্ছা ডেটাগুলো ইজি আছে। আচ্ছা তো তারপর মেডিকেল এখান থেকে সূত্রই বেশি আসে, ম্যাথ খুব একটা আসে, এই যে এইটা আসতে পারে, এটা ইম্পর্টেন্ট। ওকে, তো আমরা ধারকের নর্মাল যে সূত্রটা সবাই মনে রাখি ইউজুয়ালি জানি ½ CV², তাই না? এখানে বলছে একটি ধারকের দুটি পাতের মধ্যে বিভব পার্থক্য V এবং ধারকের সঞ্চিত শক্তি U, তো ধারকের বিভব পার্থক্য বৃদ্ধি করে 3 ভোল্ট করা হলে সঞ্চিত শক্তি বৃদ্ধি কত পাবে? এত কিছু দেখার দরকার নেই, সবকিছু ঠিক আছে। এখানে বলছে কি আমাদের যে বিভবের মানটা কি আছে, কতটুকু বৃদ্ধি করছে, আমাদের বিভবের মানটা 3 গুণ করছে। এই বিভবের মানটা যদি 3 ভোল্ট হয় তার মানে এটা 3 ভোল্টের হোল স্কয়ার হবে, তাই না? তার মানে এটা 9 গুণ হয়ে যাবে, তাই না? 3² মানে কি 9, তার মানে এটা কত সঞ্চিত শক্তি কয় গুণ হবে? 9U বা 9 গুণ হবে। এটাই হচ্ছে আমাদের আনসার, সঞ্চিত শক্তি কত হবে? 9U হবে। এভাবে আমরা করতে পারি। আচ্ছা তারপর যদি আমরা একটু দেখি আর কি আছে, আর বাকি আছে কিনা, না ধারক এখানেই শেষ। এখন শুধু ধারকের প্রকারভেদ ব্যবহারগুলো আমরা কিন্তু একটু মনে রাখতে পারি, এগুলো দেখবো মেডিকেলে এখান থেকে প্রশ্ন আসে, অন্য জায়গায় আসে না। তো মেডিকেলে যেহেতু আসে আমরা এখান থেকে একটু কিভাবে সহজে মনে রাখা যায় জাস্ট সেগুলো দেখবো, এগুলো একটু কনফিউজিং, সেজন্য আমরা একটু দেখবো। তো দেখো ভাইয়া, পরিবর্তনীয় ধারক বলতেছে যে পরিবর্তনীয় যে ধারকটা সেইটার ক্ষেত্রে একটা ওয়ার্ড দিয়ে মনে রাখবা যে এটা বেতার গ্রাহক যন্ত্রের টিউনের মতো কাজ করে। টিউন মানে কি ভাইয়া? বেতার যন্ত্র আমরা যখন রেডিও FM রেডিও শুনি আমরা কি করি, আমরা কম্পাঙ্ক শব্দের ইয়াটা মিলানোর জন্য আমরা কি করি, চ্যানেল বারবার চেঞ্জ করি না? অনেকে দেখছে হয়তো মানে ঝিরঝির করে ভালোভাবে আওয়াজ শোনা যায় না, তখন আমরা কি করি, যখন একটা নির্দিষ্ট মাত্রায় যায় 98.4, তারপর হচ্ছে এই যে 90+ যেগুলো হয় এগুলো একটু বেশিরভাগ ভালো শব্দ শোনা যায়, বা 87 এই টাইপের শব্দগুলো ভালো শোনা যায়। তো বারবার আমরা টিউন চেঞ্জ করি না, তো এই যে বেতার গ্রাহক যন্ত্রে যে চেঞ্জ করতেছি, এটাই মূলত কি আমাদের পরিবর্তনীয় ধারক।
ওকে, তো যখন আমরা টিউন মানে কি চেঞ্জ করা, যখন কোনো কিছু চেঞ্জ করতে যাই, টিউন টিউন শব্দটা যেখানে পাবো এটাই কি পরিবর্তনীয় ধারা, মানে এই ধরনের ধারকত্ব হচ্ছে আমাদের পরিবর্তন উপযোগী। ওকে, এই ধরনের ধারকত্ব কি আমাদের পরিবর্তন উপযোগী, তার মানে এটা কি একটা টিউন উপযোগী ধারক। এবং এটা মনে রাখবে এখান থেকে, এটা হচ্ছে একটা সমান্তরাল পাত, এটা কি একটা আমাদের সমান্তরাল পাত। ওকে, তারপর হচ্ছে কি স্থির মান বা ধারক। যখন কোনো কিছু স্থির বলবে সেখানে টিউন কোনো শব্দ থাকবে না। যখন কোনো কিছু আমাদের স্থির বলবে তখন কি থাকবে না, সেখানে টিউন বলতে আমাদের কোনো শব্দ থাকবে না। যদি আমাদের স্থির বলে এটা হবে কি বেতার গ্রাহক যন্ত্র। যদি বেতার গ্রাহক, এই গ্রাহক শব্দটা থাকে, বেতার গ্রাহক থাকে, টিউন কোনো শব্দ না থাকে, এটা হবে আমাদের কি স্থির মান। এতটুকু মনে রাখো জাস্ট। কাগজ গ্রাহক, কতে কাগজ, কতে কম্পাঙ্ক। কতে কাগজ কি, কতে কি আমাদের কম্পাঙ্ক, কম্পাঙ্ক। তো এই কম্পাঙ্ক দিয়ে মনে রাখবা কাগজ, যখন আমাদের কাগজ ধারক বলবে তখন এটা কি কম্পাঙ্ক নির্ধারণে ব্যবহৃত হয়। মানে একটা ইলেকট্রনিক বর্তনীতে টিউন সার্কিট বা ট্যাঙ্ক সার্কিট, আমি জানি এগুলো একটু কনফিউজিং, বাট এগুলো মনে রাখতে হবে, কিছু করা নাই। যদি কম্পাঙ্ক শব্দটা দেখি তাহলে আমরা কাগজ ধারক করবো। এবং একই সাথে এখানে টিন অ্যালুমিনিয়ামের কথা আছে, অন্যগুলো তো টিন অ্যালুমিনিয়ামের কথা আছে, এখানে জাস্ট কাগজ ধারক টিন অ্যালুমিনিয়াম, জাস্ট টিন যেহেতু এখানে ইউজ হয়ে থাকে, এখানে একটু টিন অ্যালুমিনিয়ামের কথা মনে রাখবা আলাদাভাবে। যদিও এখানেও তুমি দেখতে পাবা যে এখানে টিনের পাত ইউজ হয়, এগুলো খুব একটা ইম্পর্টেন্ট না, জাস্ট এখানেও অ্যালুমিনিয়ামের পাত ইউজ হয়, বাট আলাদাভাবে তুমি কাগজের ক্ষেত্রে টিন অ্যালুমিনিয়ামের কথাটা একটু মনে রাখবা, কারণ যেহেতু এগুলো দাগানো নাই। ওকে, এগুলো থেকে এসে থাকে। ওকে, তো যাই হোক, প্রথম প্রায়োরিটি হচ্ছে আমাদের কোনটার কি কাজ। আমি আবারও বলতেছি, যখন পরিবর্তনীয় হয় তখন হবে এটা টিউনিং করবে। স্থির মান ধারকের ক্ষেত্রে এটা হবে বেতার গ্রাহক। যখন আমাদের কম্পাঙ্ক নির্ধারণ হবে তখন এটা হচ্ছে আমাদের কাগজ গ্রাহক। ওকে, আচ্ছা, তারপর দেখো তড়িৎ বিশ্লেষণ গ্রাহক। আমরা কি এই যে তড়িৎ বিশ্লেষণ যন্ত্রপাতি অনেক বেশি ইউজ করি, কেমিস্ট্রিতে এটা নিয়েও একটা চ্যাপ্টারই আছে তড়িৎ বিশ্লেষণ পদার্থ নিয়ে। তো এই যে এই জিনিসটা আমরা প্রচুর ইউজ করি না, তার মানে বেতার গ্রাহক যন্ত্রে যে জিনিসটা আমাদের প্রচুর পরিমাণে ইউজ করা হয় সেটা হচ্ছে কি আমাদের তড়িৎ বিশ্লেষক গ্রাহক। এভাবে মনে রাখতে পারি যে জিনিসটা প্রচুর পরিমাণে ইউজ করা হয় সেটা কি তড়িৎ বিশ্লেষক গ্রাহক, এবং এটা দিয়ে আমাদের একটা অধ্যায় আছে, তাই না? তো এভাবে মনে রাখা উচিত, কারণ অন্য কোনো ভাবে তো তুমি মানে মনে রাখাটা একটু কঠিন। এর ধারকত্ব অনেক বেশি এবং একে কেবল অপরিবর্তী প্রবাহে ব্যবহার করা যায়। এর ধারকত্ব কি আমাদের অনেক বেশি। তো কার ধারকত্ব অনেক বেশি আমরা কাকে ইউজ করি? এটা হচ্ছে তড়িৎ বিশ্লেষণ ধারককে আমরা অনেক বেশি ইউজ করি, প্রচুর পরিমাণে ইউজ করি, এবং এটা অপরিবর্তী প্রবাহে ব্যবহার করা যায়, কিন্তু পরিবর্তী প্রবাহে ব্যবহার করা যায় না। কোথায় ব্যবহার করা যায় না ভাইয়া? যেটা পরিবর্তী প্রবাহ এটাতে আমরা ব্যবহার করতে পারি না, অপরিবর্তী প্রবাহে ব্যবহার করতে পারি। এটা কিন্তু মেডিকেল 18-19 আসছে। ওকে, তো আচ্ছা, এবার দেখো এখান থেকে তো ধারকের কয়েকটা ব্যবহার যেগুলো আমাদের পড়তে হবে। তো এখান থেকে সবগুলো তুমি জাস্ট একবার রিডিং দিয়ে নিবা, হয়ে যাবে। তো এখানে জাস্ট এখানে দেখো যে বর্তনীতে এটা ডিসি ব্লকিং এ হিসেবে ব্যবহৃত হয়, ডিসি ব্লকিং এ হিসেবে ব্যবহৃত হয়। ডিসি ব্লকে কি করে আমাদের এসি মানে ডিসি কে মানে কি করে আমাদের এসি তে পরিণত করে, তাই না? তো এটা মনে দরকার, তুমি জাস্ট মনে রাখো বৈদ্যুতিক বর্তনীতে এটা ডিসি ব্লকিং হিসেবে ব্যবহৃত হয়। বাকিগুলো যদি তুমি একটু পড়ে নিবা, টেলিগ্রাফ, টেলিফোন ও বেতার গ্রাহক যন্ত্রে টিউনিং এর কাজে, আমরা একটু আগে দেখে আসলাম টিউনিং এর কাজে ধারক ব্যবহৃত হয়। পরিবর্তিত ধারক যেটা টিউনিং এর কাজে ব্যবহৃত হয়। বৈদ্যুতিক পাখাকে জোরে ঘোরাবার জন্য আমাদের গ্রাহক ব্যবহৃত হয়। বিভর্তক যন্ত্রে সংযুক্তকরণ বা কাপলিং হিসেবে ব্যবহৃত করা হয়। তারপর বৈদ্যুতিক পরিবহনে চার্জিং ও ডিসচার্জিং এর জন্য ব্যবহার করা হয়। ডিসি ব্লকিং হিসেবে ব্যবহার করা হয়, এটা বললাম। ফিল্টার সার্কিটে ধারক হিসেবে ব্যবহার করা হয়, স্পন্দকে ধারক হিসেবে ব্যবহার করা হয়। এছাড়া চার্জ সঞ্চিত করতে এবং বৈদ্যুতিক নানা কাজে ধারক ব্যবহৃত হয়। তারপর যদি আমরা একটু গাউসের সূত্র জিনিসটা একটু দেখি, আমাদের লাস্ট প্রায় শেষ দিকে চলে আসছি। গাউসের সূত্র ভাইয়া কেন আসলো? ভাইয়া গাউস একটা গুরুত্বপূর্ণ সূত্র প্রদান করছেন তিনি। এটার আগে আমরা তড়িৎ ফ্লাক্সটা একটু জেনে নেই। তড়িৎ ফ্লাক্স বলতেছে তড়িৎ ক্ষেত্রে অবস্থিত কোন তলের মধ্যে দিয়ে লম্বভাবে অতিক্রান্ত বলরেখার সংখ্যাকে আমরা বলছি তড়িৎ ফ্লাক্স, তাই না? তো কোন একটা কল্পিত একটা তড়িৎ ক্ষেত্রের মধ্য দিয়ে তলের মধ্য দিয়ে লম্বভাবে অতিক্রান্ত যে বলরেখা আছে তার সংখ্যাটাই মূলত তড়িৎ ফ্লাক্স। তার মানে বলরেখার মান যত বৃদ্ধি পাবে তড়িৎ ফ্লাস্কের মান তত বৃদ্ধি পাবে, বলরেখার মান যত কম হবে তড়িৎ ফ্লাস্কের মান ততই কম। তড়িৎ ফ্লাক্সকে আমরা ফাই দ্বারা প্রকাশ করতে পারি। আর ফাই একটা কি আমাদের স্কেলার রাশি, ফাই কি আমাদের স্কেলার রাশি। এখানে আমাদের যে এককটা এটা ইম্পর্টেন্ট। তড়িৎ ফ্লাক্সের একক কি? নিউটন মিটার স্কয়ার পার কুলম অথবা ভোল্ট মিটার। নিউটন মিটার স্কয়ার পার কুলম যেই কথা, ভোল্ট মিটার একই কথা। তাহলে বলো তড়িৎ ফ্লাক্স এর একক কি? নিউটন মিটার স্কয়ার পার কুলম অথবা ভোল্ট মিটার। ভোল্ট মিটারটা একটু বেশি মনে রাখো, বেশি আসে আর কি। যাই হোক, দুটোই মনে রাখো, ভোল্ট নিউটন মিটার স্কয়ার পার কুলম বা ভোল্ট মিটার। ওকে, আচ্ছা, তো এখন এই যে তড়িৎ ফ্লাক্স আছে এটা সূত্রটা একটু আমরা দেখবো। সূত্রটা মনে রাখতে হবে, ফাই ইজ ইকুয়াল টু এই যে এই সূত্রটা আছে, এই সূত্রটা একটু ইন্টিগ্রেশন সূত্র, এই সূত্রটা একটু আমরা কি করবো, আমরা মনে রাখবো। তড়িৎ ফ্লাক্সের এই সূত্রটা আমাদের অবশ্যই মনে রাখা লাগবে। ওকে, এটা মানে প্রায় মানে সূত্রটাই সরাসরি উঠিয়ে দেয়।
ওকে, আচ্ছা, তারপর এখন গাউসের সূত্রটা দেখি। এই গাউসের সূত্রটা আগে গাউসীয় তলটা সম্পর্কে আমরা একটু জানি। গাউসীয় তলটা কি? একটি চার্জের চারদিকে কল্পিত যে বদ্ধ তল আমরা কল্পনা করতেছি, এটাকে আমরা যে তলটাকে আমরা কল্পনা করতেছি, এটাই মূলত কি বিজ্ঞানী গাউসের নাম অনুসারে এটা গাউসিয়ান তল বলা হয়। তো এটা কি ভাইয়া? এই যে গাউসের সূত্র অনুযায়ী কোন তড়িৎ ক্ষেত্রে অবস্থিত কোন বদ্ধ কল্পিত তলে তড়িৎ ফ্লাক্স ওই তল দ্বারা বেষ্টিত মোট আধানের 1/ε0 গুণের সমান। এইটা একটু মনে রাখবে এখান থেকে। কি কিসের সমান? 1/ε0 এর সমান। তুমি এটা আবার পড়ো। কোন তড়িৎ ক্ষেত্রে অবস্থিত কোন বদ্ধ কল্পিত তলের তড়িৎ ফ্লাক্স, ওই তড়িৎ ফ্লাক্সটা কিসের সমান? ওই তল দ্বারা বেষ্টিত মোট আধানের। এখানে যদি আমরা মোট আধানকে কিউ দ্বারা প্রকাশ করি আর ইয়াকে তড়িৎ ফ্লাক্সকে ফাই দ্বারা প্রকাশ করি, সূত্রটা কি দাঁড়ায়? যেহেতু তড়িৎ ফ্লাক্সটা আমাদের বলতেছে মোট আধান এর কিসের সমানুপাতিক? 1/ε0 গুণের সমানুপাতিক। তার মানে এটা সূত্রটা হচ্ছে ফাই ইজ ইকুয়াল টু 1/ε0 ইন্টু কিউ। ওকে, 1/4πε0 ইন্টু কিউ। এটা এখান থেকেই আমরা কিন্তু এই সূত্রটা আমরা কিন্তু কি থাকি পেয়ে থাকি। আচ্ছা, সূত্রটা জাস্ট মনে রাখলে হবে। এখন দেখো, গাউস হলো চৌম্বক ক্ষেত্রের একক। তাহলে গাউস কি ভাইয়া? গাউস হলো চৌম্বক ক্ষেত্রের একক, এটা কিন্তু ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে কি, অবশ্য এটি এসআই একক নয়। গাউস কি আমাদের এসআই একক? না, গাউস কোনো এসআই একক না। আচ্ছা, তারপর টেসলা বা ওয়েবার হচ্ছে আমাদের কি এই গাউসের এসআই একক। আমরা যখন চৌম্বকীয় চ্যাপ্টারটা পড়বো তখন আমরা এটা আবারও দেখবো যে টেসলা বা ওয়েবার মিটার ইনভার্স 2 হলো এসআই একক। ওকে, টেসলা বা ওয়েবার মিটার ইনভার্স 2 হচ্ছে এসআই একক। ওকে, তাহলে আমাদের চৌম্বক একক কি? ক্ষেত্রের একক কি? টেসলা বা ওয়েবার মিটার ইনভার্স 2 হলো এসআই একক। আচ্ছা, 1t মানে 1 টেসলা ইজ ইকুয়াল টু 10⁴ গাউস। এটা কিন্তু অনেক অনেক ইম্পর্টেন্ট, অলরেডি একবার আসছেও। 1 টেসলা ইজ ইকুয়াল 10⁴ গাউস। 1 টেসলা কি ইজ ইকুয়াল টু 10⁴ গাউস। ওকে, আচ্ছা, তো এবার যদি আমরা একটু দেখি আর কি বাকি আছে। এই যে সূত্রটার কথা আমরা বললাম, সূত্রটা মনে রাখতে হবে। এটা কুলম্বের সূত্র, এখান থেকে জাস্ট দেখাইছে, ওগুলা খুব একটা দরকার নাই। আচ্ছা, তো আমরা বলছিলাম যে গোলকের অভ্যন্তরে অর্থাৎ আর মানে গ্রেটার দেন আর, বড় হাতের আর বিন্দুতে ক্ষেত্রের মান 0। এই যে তড়িৎ প্রাবল্যের কথা বলছে, মানে তড়িৎ প্রাবল্যের যদি ব্যাসার্ধ থেকে এই যে ব্যাসার্ধটা আছে, এই ব্যাসার্ধের যদি অনেক বাইরে চলে যায়, অনেক গ্রেটার দেন হয়ে যায়, তখন কি হবে? তোর ওই যে কোনো একটা বিন্দুতে, এরকম অনেক দূরে একটা বিন্দুতে কি হবে? ক্ষেত্রের বাহিরে তোমার যে ক্ষেত্রের যে ব্যাসার্ধ আর ক্ষেত্রের বাহিরে অনেক বড় একটা ডিস্টেন্সে কি হবে? আমাদের ইয়ার মান কি হবে? 0 হবে। বা অন্যভাবে বলতে গেলে যদি আবার কি তড়িৎ প্রাবল্য কেন্দ্রে ইয়ার মান কত? কেন্দ্রে তড়িৎ প্রাবল্যের মান কত হবে? 0 হবে। ওকে, তো এখানে মূলত বাহিরেরটা বলে নেই, এখানে কেন্দ্রেরটাই বলছে, আমি উল্টা বলছি। ঠিক আছে, এখানে দাঁড়ান আমি দেখাচ্ছি। ধরো কোন একটা গোলক, এটা রেডিয়াস, এটা পৃথিবীর হিসেবে কখনো বড় হাতের আর। এখন যদি এই এখানে আর পরিমাণ কল্পনা করে, ওকে, সো এটা আর ধরা হলো। এখন বা কেন্দ্রে ধরা হলো। যদি আমার এটা কেন্দ্রে হয়, কেন্দ্রে কি কোনো প্রাবল্য আছে? আমরা তো দেখে আসছি যে গোলকের অভ্যন্তরে কোনো একটা ক্ষেত্রের প্রাবল্য কি হবে? 0 হবে, তাই না? এখানে সবগুলা ইয়া বলা আছে। চার্জিত একটা লম্বা চৌম্বক ক্ষেত্রে প্রাবল্য, এগুলো খুব একটা দরকার নাই। অসীম দৈর্ঘ্যের চার্জিত রেখার জন্য তড়িৎ ক্ষেত্র প্রাবল্য, এগুলো একবার রিডিং দিবা এন্ড হেডলাইন গুলো জাস্ট পড়ে রাখবা। এখান থেকে একটা সূত্র লাগবে তোমার, অসীম দূরত্বে চার্জিত রেখার জন্য তড়িৎ ক্ষেত্রে যে প্রাবল্য, এটার ক্ষেত্রে আমরা এই সূত্রটা ইউজ করব। এটার ক্ষেত্রে আমরা কি সূত্র ইউজ করব? এই সূত্রটা আমরা ইউজ করব। দেন যদি আমরা বলি দেখি, ওয়েট, সেগুলো জাস্ট দিক, এগুলা খুব একটা ইম্পর্টেন্ট না। এখানে জাস্ট লাস্টলি আমরা একটা জিনিস দেখবো, যে কুলম্বের সূত্রের যে সীমাবদ্ধতা, এটা একটু আমরা দেখব। ওকে, সো কুলম্বের সূত্রের সীমাবদ্ধতা কি ভাইয়া? কুলম্বের সূত্র তোমরা সবাই জানো। কুলম্বের সূত্র কেবলমাত্র বিন্দু চার্জের ক্ষেত্রে আমাদের প্রযোজ্য। এই কুলম্বের সূত্র প্রচুর ভাইয়া এমসিকিউ আসে, এটা একটু ভালোভাবে পড়তে হবে। আচ্ছা, বিন্দু চার্জের ক্ষেত্রে এটা প্রযোজ্য। অনিয়মিত আকৃতির চার্জিত বস্তুর ক্ষেত্রে এই সূত্র কখনো আমরা প্রয়োগ করতে পারবো না। অনিয়মিত আকৃতির, তুমি এবড়ো থেবড়ো আকৃতির যে বস্তু দিলে, এটা কি একটা বিন্দু চার্জ তুমি কল্পনা করতে পারবো? অথচ না, তাহলে কি এটা কিভাবে আমরা কুলম্বের সূত্র ইউজ করবো? তারপর কেননা ওই সমস্ত বস্তুর কেন্দ্র সঠিকভাবে কি করা যায় না? নির্ণয় করা যায় না। চার্জযুক্ত বস্তু যদি আকৃতি এবং এদের মধ্যকার দূরত্বের চেয়ে অনেক ছোট, সেই সমস্ত চার্জিত বস্তুর ক্ষেত্রে কুলম্বের চার্জ প্রযোজ্য। চার্জিত বস্তু বড় হলে তড়িৎ বলের উপর মহাকর্ষ বলের প্রভাব পড়বে। ওকে, চার্জিত বস্তু যদি অনেক বড় হয় তাহলে কি করবে? এর উপর মহাকর্ষ প্রভাব পড়বে। এখানে জাস্ট একটা জিনিস মনে রাখবে, এদের মধ্যকার দূরত্বের চেয়ে অনেক ছোট। চার্জযুক্ত বস্তু যাদের আকৃতি, এদের মধ্যকার দূরত্ব অনেক ছোট, সেই সমস্ত বস্তুর ক্ষেত্রে মূলত আমরা কুলম্বের সূত্রটা ইউজ করব। যাদের আকার অনেক ছোট তাদের ক্ষেত্রে তো কুলম্বের সূত্র ইউজ করবো। বাট যদি অনেক বস্তুটা বড় হয়, তাহলে যখন আমরা কুলম্বের সূত্রটা ইউজ করবো, তখন তো এর উপর মহাকর্ষ
প্রভাবটাও থাকবে, মহাকর্ষ বলের প্রভাবটাও পড়বে, এটাই বলছে ভাইয়া। 3 নাম্বারটা দেখো, কুলম্বের সূত্র একটা স্থির চার্জ বা চার্জ বিষয় বিন্যাসের জন্য প্রযোজ্য। কোনো গতিশীল চার্জের জন্য কিন্তু আমাদের কুলম্ব সূত্র প্রযোজ্য না। কোনো গতিশীল চার্জের উপর কুলম্ব সূত্র প্রযোজ্য হবে? অবশ্যই না, এটা একটা স্থির চার্জের উপর জন্য প্রযোজ্য হবে। তো এটাই বলছে যে স্থির চার্জের উপর এটা প্রযোজ্য, গতিশীল চার্জের উপর এটা প্রযোজ্য না। তারপর দেখো, যখন চার্জিত কণাসমূহের বেগ আলোর বেগের কাছাকাছি, এটা তো প্রশ্নই ওঠে না, আলোর বেগের যখন কাছাকাছি হয় তখন ওই কণাসমূহের মধ্যে বিদ্যমান পারস্পরিক তড়িৎচুম্বকীয় মিথস্ক্রিয়া কুলম্বের সূত্র দ্বারা কখনোই ব্যাখ্যা করা সম্ভব নয়। ওকে, তার মানে বেগ যদি বেশি হয়, বেগ যদি আমাদের বেশি হয়, তাহলে এটা কখনোই আমাদের কুলম্বের সূত্র এক্সপেক্ট করবে না। ওকে, তাহলে বেগ বেশি হলে আমরা কুলম্বের সূত্র সেখানে ইউজ করতে পারবো না। যদি সদৃশ চার্জ, যেমন গোলকের চার্জ বিন্যাসের ক্ষেত্রে কুলম্বের সূত্র প্রয়োগ করা দুরূহ। সদৃশ চার্জ অর্থাৎ একই রকম চার্জের ক্ষেত্রে কি হয়, গোলকের চার্জের ক্ষেত্রে বিন্যাসের ক্ষেত্রে কুলম্বের সূত্র দ্বারা এটা প্রয়োগ করা একটু দুরূহ। তার মানে আমরা কি করতে পারবো, বিসদৃশ চার্জের ক্ষেত্রে আমরা এই কুলম্বের সূত্রটা আমরা ইউজ করতে পারবো। ওকে, তার মানে এখান থেকে যদি আমরা একটু সামারি করি, একটা বিন্দু চার্জের ক্ষেত্রে আমরা এটা প্রয়োগ করতে পারবো, এব্রোথেব্য বস্তুর ক্ষেত্রে আমরা প্রয়োগ করতে পারবো না। এদের মধ্যবর্তী দূরত্ব অনেক কম হতে হবে, যদি এদের যে ব্যাসার্ধটা অনেক বড় হয়ে যায়, ওকে, বা চার্জিত বস্তু যদি অনেক বড় হয়ে যায়, তাহলে এতে মহাকর্ষীয় বলটাও কাজ করবে। আর কুলম্ব বল অবশ্যই একটা স্থির চার্জ লাগবে, কোনো গতিশীল চার্জের উপর আমরা কুলম্ব বল কি মানে কাজ করতে পারবো না। তারপর যদি আলোর বেগের কাছাকাছি হয়ে যায় বা বেগ যদি অনেক বেশি হয়, তাহলেও কুলম্ব সূত্র কখনোই কাজ করবে না। আর এটা বিসদৃশ ইয়ার ক্ষেত্রে কাজ করবে, সদৃশ ইয়াতে এটা কাজ করা কি মানে কুলম্ব সূত্র প্রয়োগ করা এইটা দুরূহ। ওকে, সো এইগুলা মূলত পড়বা। আর শেষে যে ইয়াগুলো আছে, সূত্রগুলো আছে, এগুলো এক নজরে দেখে নিবে। এগুলো খুবই সহজ সূত্র, খুব একটা কঠিন সূত্র এখানে নাই, এগুলো তোমরা 9-10 থেকে দেখে আসতেছ। সো দেন আমি যদি এখান থেকে বলি ইম্পর্টেন্ট সূত্রের মধ্যে যে ধারকের যে সূত্রগুলো আছে, গোলকের ক্ষেত্রে C = 4πε0kr, সমান্তরালের ক্ষেত্রে C = ε/a/d, শ্রেণীতে কি, সমান্তরালে কি, তারপর বিশেষ করে U = 12 CV²,